Nothing's gonna bring the change. 2024 যারা নতুন আসতেছো তাদেরকে স্বাগত। With me, come and fly away with me. Come and fly away with me. হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এয়ার এডুকেশনের পক্ষ থেকে লাইভে আসি পিয়াসে। আজকের লাইভের বিষয়বস্তু চায়নাতে এমবিবিএস পড়াশোনা। তো লাইভটা দ্রুতই শেয়ার করে দেন। যারা যারা চায়নাতে এমবিবিএস আসতে চান তারা প্রশ্ন করতে পারেন, এবং আজকে লাইভ দেখে যারা এয়ার এডুকেশনে ফাইল ওপেন করবে তাদের জন্য আছে ধামাকা অফার। তারা এয়ার টিকিট ফ্রি পাবে, এবং আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, এবং লাইভটা দ্রুত শেয়ার করে দিন। যারা আসতে চাচ্ছে চায়নাতে এমবিবিএস এর জন্য তাদের জন্য হেল্প হয়। এবং আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি আসি পিয়াস শেখ, নিংশা মেডিকেল ইউনিভার্সিটি থেকে, এবং আমাদের সাথে আছে আরো দুজন গেস্ট, জিয়াংজু ইউনিভার্সিটি থেকে বনশ্রী দাস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বনশ্রী দাস, পড়ছি জিয়াংজু ইউনিভার্সিটিতে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালোই। তোমারও অনেক থ্যাংক ইউ যে তোমার সম্ভবত কালকে বা একটু পর পরীক্ষা আছে, তারপরও এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছো। এবং আমাদের সাথে অন্য আরেকজন গেস্ট আছে, এমডি মেহেদী হাসান, সুজু মেডিকেল ইউনিভার্সিটি। আপনারা একটু কমেন্ট করে জানাবেন সবকিছু ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। তো যার কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা লাইভে করতে পারেন কমেন্ট বক্সে। চেষ্টা করব আমি এবং আমার টিম এটার উত্তর দেওয়ার জন্য। মেহেদী, তুমি কি শুনতে পাচ্ছ? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদী, কেমন আছো তুমি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি যারা দেখছে লাইভটা তারাও সবাই ভালো আছে। তো আমাদের আজকে লাইভের বিষয়টা হচ্ছে যে চায়নাতে এমবিবিএস নিয়ে পড়াশোনা, যারা পড়াশোনা করতে আগ্রহী বিদেশে বা চায়নাতে। তো সেই বিষয় নিয়ে তো আমি স্টুডেন্টদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি, এবং যারা আরো প্রশ্ন করতে চান তারা কিন্তু কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। তো আমি বনশ্রী দাস তোমার কাছে জানতে চাই, তোমার চায়নাতে আসার জার্নিটা কেমন ছিল এবং তুমি কিভাবে আসছো? চায়নাতে আসার জার্নিটা ভালোই ছিল, যেহেতু অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি বাহিরে পড়াশোনা করব, আর ফাইনালি সেটা সম্ভব হয়েছে। তো খুশি ছিলাম। তো জার্নিটা আমার হয় এয়ার এডুকেশনের সাথে। আমি বাহিরে পড়াশোনা করার জন্য যে ইউনিভার্সিটি সিলেক্ট করি সেখানে কিভাবে আমি অ্যাডমিশন নিব, কিভাবে আমি অ্যাপ্লাই করব, সেটার জন্য আমি এয়ার এডুকেশনের সাথে যোগাযোগ করি, এবং তারা আমার সম্পূর্ণ কাজ করে দিয়েছে। তাদের মাধ্যমেই আমি সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে চায়নাতে এসেছি। আপনারাও চাইলে এডুকেশন মাধ্যমে আসতে পারেন। এডুকেশনের সব ধরনের সার্ভিস আছে। আপনারা চায়না থেকে ফাইল ওপেন থেকে শুরু করে চায়নাতে অ্যাডমিশন হওয়া থেকে শুরু করে এবং ইউনিভার্সিটি থেকে আসা পর্যন্ত সব ধরনের সার্ভিসই আপনারা পাবেন। তো বনশ্রী দাস, তোমার কাছে প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন যে এমবিবিএস এর জন্য বাংলাদেশি স্টুডেন্টদের চায়নাতে ভর্তির জন্য কত জিপিএ প্রয়োজন হয় বা কত দরকার? এমবিবিএস পড়ার জন্য এসএসসি এবং এইচএসসি মিলে 9 পয়েন্ট লাগে, টোটাল 9 পয়েন্ট লাগবে। এবং তারপরের প্রশ্ন হচ্ছে এমবিবিএস এর ক্ষেত্রে কি তোমার ইউনিভার্সিটি বা চায়নার কোনো ইউনিভার্সিটি কোনো ধরনের স্কলারশিপ প্রোভাইড করে কিনা, এবং করলে সেটা পরিমাণ কত বা কত পার্সেন্ট?
এমবিবিএস আর বিডিএস এর জন্য আলাদা করে কোনো স্কলারশিপ আমার ইউনিভার্সিটি প্রোভাইড করে না। তবে এখানে পড়াশোনারত অবস্থায় রেজাল্টের উপরে একটা স্কলারশিপ প্রোভাইড করা হয়। তো যারা টপ 10 এর মধ্যে থাকে তাদেরকে স্কলারশিপ প্রোভাইড করা হয়। এবং স্কলারশিপের পার্সেন্টেজ বা অ্যামাউন্টটা কত? স্কলারশিপের পার্সেন্টেজটা হচ্ছে গিয়ে তার টপ 10 এর মধ্যে যারা থাকেন সেটা প্রত্যেক বছর অ্যাডভাইসর দ্বারা নির্ধারণ করা হয়। তো এটা অ্যামাউন্টটা অ্যাটলিস্ট কত বা কত পার্সেন্টেজ এটা প্রতি বছর আসলে বলা যায় না। এটা সম্পূর্ণ অ্যাডভাইসরের উপর নির্ভর করে। তো এতটুকু শিওর যে টপ 10 এ যারা থাকেন তারা হচ্ছে স্কলারশিপ পান, এমবিবিএস এবং বিডিএস এ যারা আছেন। এবং জিয়াংজু ইউনিভার্সিটিতে বা চায়নার অন্যান্য ইউনিভার্সিটিতে প্রতি বছরে কেমন খরচ হয় এবং কি কি ধরনের খরচ আছে এই জায়গায়? খরচ জিয়াংজু ইউনিভার্সিটির খরচের কথা যদি বলি, যেহেতু আমি এখানে থাকি, আমি এখানে পড়াশোনা করছি, প্রতি বছর আমাদের 35,000 ইউয়ান হচ্ছে টিউশন ফিস। আর কেউ যদি ডরমিটরিতে থাকতে চায় তাহলে তার ইয়ারলি 5,000 ইউয়ান ফিস। আর কেউ যদি অ্যাপার্টমেন্টে থাকতে চায় সেক্ষেত্রে তার আলাদা অ্যামাউন্ট, আলাদা খরচ। আপনি চাইলে ন্যূনতম 1,000 থেকে 1200-1500 আরো হাই লেভেলের অ্যাপার্টমেন্টে আপনি থাকতে পারবেন। সর্বনিম্ন আপনি 1,800 এরকম ইউয়ান দিয়ে বাহিরে অ্যাপার্টমেন্টে থাকতে পারবেন। এছাড়া আপনি যদি চান আপনি ডর্মে থাকবেন সেক্ষেত্রে 5,000 ইউয়ান ইয়ারলি। ও, চায়নাতে ডরমের ফ্যাসিলিটিস কেমন বা বাসায় থাকার ফ্যাসিলিটিস কেমন, তুমি কোনটা প্রেফার করো? ডর্মে থাকার ফ্যাসিলিটিস আসলে এই বিষয়ে আমি অত ভালো ডিসক্রিপশন করতে পারবো না, কারণ আমি যেহেতু অ্যাপার্টমেন্টে থেকেছি। তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারবো, যারা নতুন আসবেন চায়নাতে, নতুন স্টুডেন্ট যারা আছেন, আমি বলবো তাদের 1 বছর চাইলে ডরমিটরিতে থাকতে পারেন। ডরমিটরিতে থেকে আপনাদের সুবিধা হবে, কারণ আপনাদের ক্লাস জয়েন করা, আপনারা 1 বছর থাকলে আস্তে আস্তে চিনবেন, জানবেন, শিখবেন। তো সেক্ষেত্রে আপনার ডরমিটরিতে থাকতে পারেন 1টা বছর। তারপর আপনি যদি চান যে আমি ডরমিটরি থেকে আরো বেশি ফ্যাসিলিটিস চাই, আমার পার্সোনাল স্পেস চাই, তাহলে আপনি অ্যাপার্টমেন্টে থাকতে পারেন। আর আমি বলবো যে অ্যাপার্টমেন্টের সুযোগ সুবিধা একটু বেশি। আর ডরমিটরিতেও সুযোগ সুবিধা আছে সিকিউরিটির বিষয়, যেহেতু আপনি ইউনিভার্সিটির ভিতরে থাকছেন, আন্ডারে থাকছেন, সেক্ষেত্রেও সেখানে সুযোগ সুবিধা ভালো। তবে কম্পারেটিভলি অ্যাপার্টমেন্টে আরো বেশি সুযোগ সুবিধা আছে। আপনারা নতুন যারা আসবেন তাদের জন্য আমি বলবো ডরমিটরি বেস্ট প্রথম 1 বছর। থ্যাংক ইউ। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেক স্টুডেন্ট করে, সেটা হচ্ছে এমবিবিএস যারা পড়ে তাদের জন্য বিএমডিসি সার্টিফিকেটটা কতটুকু গুরুত্বপূর্ণ? এমবিবিএস স্টুডেন্টদের জন্য বিএমডিসি সার্টিফিকেট গুরুত্বপূর্ণ। যদি তারা চায় যে আমি বাংলাদেশে ফেরত যাব, বাংলাদেশে থাকতে চাই, বাংলাদেশে জব করতে চাই, তাহলে তাদের জন্য বিএমডিসি সার্টিফিকেটের দরকার হবে। আর যারা চাচ্ছেন আমি বাংলাদেশে থাকবো না, আমি দেশের বাইরে চলে যাব, ইউরোপে মুভ করব, তাদের জন্য লাগবে না। যেরকম আমি বলতে পারি প্ল্যাব যারা দিতে চাচ্ছেন তাদের জন্য বিএমডিসি সার্টিফিকেট লাগবে না। যারা চায়নাতে বাংলাদেশি স্টুডেন্ট পড়াশোনা করছে এমবিবিএস এ, এদের আসলে ইউরোপে পসিবিলিটি কেমন বা ভিসা রেশিও কেমন, নাকি দেশেই আহ ব্যাক করতে হবে? বাংলাদেশ থেকে চায়নাতে এমবিবিএস স্টুডেন্ট মুভ করার বা ভিসা পাওয়ার যে রেশিওটা, সেটা তুলনামূলক চায়নার থেকে কম। চায়না থেকে ইউরোপে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে ভিসা রেশিওটা বাংলাদেশের থেকে বেশি। চায়না থেকে ইউরোপে মুভ করাটা সহজ। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে চায়নাতে এমবিবিএস কত বছরের কোর্স এবং কত বছর হচ্ছে যে ইন্টার্নি করতে হবে, কত বছর পড়াশোনা করতে হবে? সেম অ্যাজ বাংলাদেশ। বাংলাদেশ টোটাল 6 বছরের কোর্স, চায়নাতেও 6 বছরের কোর্স। 5 বছর একাডেমিক, 1 বছর ইন্টার্নশিপ। হুম। এখন কেউ যদি অসুস্থতা বা কোনো ধরনের সমস্যার কারণে কেউ যদি লিভ নিতে চায় বা তার যদি 6 বছরের বেশি সময় লাগে, তো এক্ষেত্রে তারা কিভাবে কি করতে পারে?
কেউ যদি চায় অসুস্থতা বা অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি আপনার অ্যাডভাইসরকে বলে আপনি চাইলে 1 বছর ড্রপ আউট বা 1 বছর পিছানো সেক্ষেত্রে আপনি সেটা করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি চাইলে ড্রপ আউট নিয়ে 1 বছর পরে আবার কন্টিনিউ করতে পারবেন, বা আপনি 1 সেমিস্টার ড্রপ দিচ্ছেন পরবর্তীতে কন্টিনিউ করতে পারবেন। গ্রেট অপরচুনিটি। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে চায়নাতে আসার জন্য অ্যাপ্লিকেশনের পারফেক্ট সময় কখন তোমার কাছে কি মনে হয়? আমি জানি যে চায়নাতে দুইটা সেশন হয়, একটা দুইটা হচ্ছে ইনটেক, মার্চ এবং মার্চ অন্য একটা ইনটেক, হচ্ছে সেপ্টেম্বর। সেপ্টেম্বর ইনটেক। জি জি। তো কখন মার্চ ইনটেক অ্যাপ্লিকেশনের পারফেক্ট টাইম? যেহেতু দুইটা ইনটেক থাকে, তো মার্চ ইনটেকে আপনারা চাইলে অ্যাপ্লাই করে চলে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের চায়নাতে যেহেতু চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শেখানো হয়, তো মার্চ ইনটেকে আসলে দেখা যায় যে একটু সময় বেশি পাওয়া যায়। আপনি সেক্ষেত্রে আপনার চাইনিজ এইচএসকে ল্যাঙ্গুয়েজটা কিছুটা শেখার সময় পাবেন। আর সেপ্টেম্বর ইনটেকে আসলেও আপনি পারবেন, তবে মার্চ ইনটেকে আমার মনে হয় আসলে ভালো। সেক্ষেত্রে আপনি কিছু সময় পাবেন আপনার এইচএসকেটা প্রিপেয়ার করার জন্য। পড়াশোনাটা আপনি আরো আগে শুরু করতে পারবেন যদি মার্চ ইনটেকে আসেন। এবং চায়নাতে হসপিটালে ইন্টার্নি করার ফ্যাসিলিটিস কেমন, বা ওই জায়গার পরিবেশ কেমন, এ ব্যাপারে যদি কিছু বলেন। পরিবেশ অবশ্যই ভালো। এখানকার হসপিটালের ফ্যাসিলিটি, প্র্যাকটিক্যাল ফ্যাসিলিটি সবকিছুই ভালো। আপনার কখন সমস্যা হবে না, কারণ এখানে টিচাররা অনেক কোঅপারেটিভ। টিচারদের থেকে আপনি জিজ্ঞেস করে আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, বা এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছে সবার থেকে আপনি অনেক ধরনের নলেজ গেইন করতে পারবেন। আর টিচাররা যেহেতু এখানে অনেক ফ্রেন্ডলি, তো আপনি তাদের কাছ থেকে জিজ্ঞেস করে অনেক জানতে পারবেন, কোনো ধরনের কোনো হেজিটেশন। থ্যাংক ইউ আপু ফর ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড আওয়ার কোশ্চেন অ্যান্সার্স। আপনার আসলে মনে হয় পরীক্ষা আছে, অনেক সময় দিয়েছেন, তার মধ্যে ব্যস্ততার মধ্যে আপনার অনেক ধন্যবাদ। তো আমি মেহেদী হাসানের সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে জি ভাইয়া, হ্যাঁ আমাকেও এমবিবিএস এ আপনাদেরকেও বাংলাদেশের ধন্যবাদ। থেকে চায়না ভালো হবে? হ্যাঁ, জি ভাই আমি একটু বলি। অবশ্যই। এয়ার হোসেনকেও ধন্যবাদ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। যেহেতু আমি নতুন, আমি এর আগে কখনো এরকম ফেস করিনি, অথবা আমার বলার ওয়েও ভুল হতে পারে। তবে আমি বলবো যে আমার ভুল ত্রুটি যারা আজ দেখছেন তারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আমি যতটুকু জানি, যতটুকু আমার অভিজ্ঞতা, আমি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম। আহ এই তো, এটাই। আশা করি যারা নতুন চায়নাতে আসবে তোমার কথা শুনে অনেক কিছু জানতে পেরেছে এবং তারা হেল্প হবে। আহ, যে কোনো প্রয়োজনে তোমার হয়তো বা স্টুডেন্টরা নক করতে পারে, কোঅপারেটিভলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। তো আমি মেহেদী হাসানের সাথে কথা বলতে চাই। মেহেদী হাসান, তোমার কাছে কি মনে হয়? তুমি তো সুজু মেডিকেলে আছো, যে এমবিবিএস এর জন্য বাংলাদেশ ভালো নাকি চায়না ভালো? এমবিবিএস এর জন্য অবশ্যই চায়না ভালো, যেহেতু চায়না আমাদেরকে অনেক ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকে। যেরকম ধরেন, যদি চায়না আমি পড়ালেখা করতে চাই, এখানে ইন্টারন্যাশনাল লেভেলের র্যাঙ্কিং এর দিক দিয়ে ইউনিভার্সিটি পাচ্ছি, প্লাস অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি, যেটা ল্যাব ফ্যাসিলিটি, যেটা বাংলাদেশে অনেকটা কম পাওয়া যায়। হাই এভরিওয়ান, আমি সবাইকে একটু স্টপ করে দিলাম। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? জি ভাইয়া, শুনতে জি পাচ্ছি। ভাইয়া। আসসালামু আলাইকুম ওকে, ভাইয়া, কেমন আছেন? আশা করি ওয়ালাইকুম ভালো আছেন। আসসালাম। রাইট নাও আমি এখন হুজুতে আছি, আর আমার সাথে দেখো সবাই আছে। আমরা সবাই, ও, ঠিক আছে, আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি বারবিকিউ খেতে আসছিলাম। আজকে সন্ধ্যার দিকে হুজুতে আসছি। তো এই যে আমি, ঠিক আছে, হুজু না। আজকে কথা হচ্ছে জিয়াংজু ইউনিভার্সিটি, নিংশা মেডিকেল ইউনিভার্সিটি, আর হচ্ছে সুজু মেডিকেল ইউনিভার্সিটি নিয়ে, রাইট? জি। তো জি ওভারঅল ভাই। আমি একটু ইন্টারাপ্ট করলাম। ফার্স্ট অফ অল আমি নিজে একটা কোশ্চিন করি, এবং এটার একটু একটু ওটার আনসারটাও আমি একটু হালকা করে দিব। সেটা হচ্ছে আসলে এমবিবিএস এর জন্য বাংলাদেশ বেটার হবে না চায়না? খুবই অ্যাকচুয়ালি এই কোশ্চিনটা সবাই করে, বাট এই কোশ্চিনের অ্যান্সারটা হচ্ছে অবভিয়াসলি বাংলাদেশ বেটার হবে। যদি বাংলাদেশ মেডিকেল বা বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটিতে না হয়, যদি প্রাইভেটে পড়তে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে এর থেকে বেটার হবে চায়না।
কারণ বাংলাদেশের প্রাইভেটে পড়তে গেলে দেখা যায় প্রথমেই আহ একসাথে অনেকগুলো টাকা দিতে হয়, মোর দেন 20 লাখ 25 লাখ এরকম টাকা ডোনেশন দিতে হয়। বাট চায়নাতে কিন্তু এরকম কোনো ধরনের কোনো ডোনেশন বা কোনো কিছু দিতে হচ্ছে না, ইয়ারলি দেওয়া যায়। এবং কোনো কোনো ক্ষেত্রে ইয়ারলি যে ফিটা রয়েছে 5 থেকে 6 লাখ, 4 লাখ থেকে শুরু করে 6 লাখের মধ্যে, সেটাও আবার 50-50 করে দেওয়া যায়। যেটা বাংলাদেশে আসলে এমবিবিএস মানে পড়াশোনার চিন্তা ভাবনা করতে গেলে এবং যদি পাবলিকে না হয়, যদি প্রাইভেটে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফান্ডিং এর ব্যাপারে চিন্তা ভাবনা করতে হয়, যেটা অ্যাকচুয়ালি আমি মনে করি যে চায়নাতে ওই ব্যাপারটা নাই, ওই ধরনের কোনো ডোনেশন বা ওইরকম কোনো কিছু নাই। সো সেক্ষেত্রে আমি মনে করি যে চায়নাটা কিছুটা বেটার হবে। আর যদি মনে করে যে হ্যাঁ বাংলাদেশের জন্য বাংলাদেশে এমবিবিএস পড়াটা অবশ্যই বেটার, সেটা আহ চোখ বন্ধ করে বলা যায়। বাংলাদেশের যে কোনো পাবলিকে যদি চান্স পায়, আমি মনে করি না তার চায়না আসা উচিত। ঠিক আছে, আমি মনে করি না তার চায়না আসা উচিত। বাট তার যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে না আমি বাংলাদেশের জন্য না, আমি অন্যান্য কান্ট্রিতে গিয়ে আমি আসলে লাইসেন্স এক্সাম ক্লিয়ার করব, লাইক অনেকে আছে তোমার হচ্ছে আমেরিকাতে, তারপর হচ্ছে ইউএসএ ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বিভিন্ন কান্ট্রিতে তারা হচ্ছে লাইসেন্স এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে মিডল ইস্টের দুবাইতে। তো তাদের জন্য আমি মনে করি যে না, চায়না বাংলাদেশের থেকে আমি মনে করি চায়না বেটার হবে সেসব ক্ষেত্রে। কারণ ফার্স্ট অফ অল কিন্তু সব মেডিকেলে না, কিছু কিছু মেডিকেলে। আজকে তো তোমরা তিনজন আছো, তোমরা তিনজন তিনটা মেডিকেলের ডিটেলস তো সুন্দর করে অলরেডি তোমরা এক্সপ্লেন করবা। আই হোপ কোন মেডিকেল ভালো হবে সেটা আমি বলবো না, তিনটাই যথেষ্ট ভালো আমার কাছে। আমার কাছে তিনটা যথেষ্ট ভালো। তবে সেটা তো স্কলারশিপের কথা অবশ্যই। চিন্তা করলে, পিয়াসের ইউনিভার্সিটি মনে হয় একটু এগিয়ে থাকবে। অবশ্যই নিংসে মেডিকেল ইউনিভার্সিটি স্কলারশিপের ক্ষেত্রে আমি মনে করি যে চায়না অন্যান্য মেডিকেল থেকে হ্যাঁ, আগে আছে। হ্যাঁ, তারপরে সুজু মেডিকেলে এবছর আমরা কিছু স্কলারশিপে সিট পাবো ইনশাল্লাহ, আশা করছি। পাশাপাশি জেংজু ইউনিভার্সিটির কথা যদি বলতে যাই, তাহলে একেবারে জেংজুতে কোনো ধরনের কোনো স্কলারশিপ নাই, বাট ইউনিভার্সিটির কথা চিন্তা করলে জেংজুর আশেপাশে কোনো ভার্সিটি না। ঠিক আছে, যেটা র্যাঙ্কিং এর কথা বলো বা ল্যাব ফ্যাসিলিটি বা আদার্স থিংস লাইক ইউনিভার্সিটি, হসপিটাল, সবকিছু মিলায়ে জেংজু ওয়ান অফ দ্য বেস্ট। বিকজ জেংজু ইউনিভার্সিটি ফার্স্ট অ্যাফিলিয়েটেড যদি একটা সার্টিফিকেট বা একটা রিকমেন্ডেশন লেটার থাকে ওয়ার্ল্ড ওয়াইড, এটা অনেক ডিমান্ডেবল। কারণ এটা পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে বিগেস্ট হসপিটালগুলোর মধ্যে একটা। ঠিক আছে, তো সবকিছু মিলায়ে এইগুলোর দিক যদি চিন্তা করা হয়, যদি তাহলে জেংজু এগিয়ে থাকবে। বাট স্কলারশিপ বা আদার্স ফ্যাসিলিটির কথা বললে নিংসা এগিয়ে থাকবে, তারপর সুজু আছে। সবকিছু মিলায়ে তোমরা আলোচনা করো। থ্যাংক ইউ সো মাচ, শর্ট টাইমের মধ্যে ধপ করে ঢুকে গেলাম অ্যাকচুয়ালি। ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের মাঝে দেওয়ার জন্য। না, তোমরা কন্টিনিউ করো। আর এই যে সবাই প্রচুর খাওয়া দাওয়া করতেছে, আশা করি খুব দ্রুত নিংসি আসবো। নিংসি আসলে পিয়াসের সাথেও দেখা অবশ্যই হবে। পিয়াস, অবশ্যই ইনশাল্লাহ ভাই আসেন, দেখা হবে, কথা হবে, আড্ডা ঠিক হবে। আছে, ওকে, আচ্ছা ভাই, সি ইউ গাইস। see you. হ্যালো, ধন্যবাদ রোহান ভাইকে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য, অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছে। আহ মেহেদি, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে চায়নাতে এমবিবিএস যারা পড়তে আসে এদের কাছে স্টাডি গ্যাপ কোনো সমস্যা কিনা, বা স্টাডি গ্যাপে কোনো সমস্যা হয় কিনা? স্টাডি গ্যাপে তেমন কোনো প্রবলেম হয় না। স্টাডি গ্যাপে তার যত স্টাডি গ্যাপই থাকুক, তেমন 2 বছরের ক্ষেত্রে সেই ক্ষেত্রে সে ইজিলি এখানে পড়তে পারে। আর যদি রানিং ইয়ারে থাকে সেই ক্ষেত্রে সে স্কলারশিপের একটা বড় সম্ভাবনা থাকে তার, যেটা রোহন ভাই একটু আগে বললো যে আমাদের ইউনিভার্সিটি থেকে তাকে বলা হয়েছে কয়েকটা স্কলারশিপ দিবে, যেটা রানিং স্টুডেন্ট আছে তারা অবশ্যই এই স্কলারশিপটা পাবে। জি ভাইয়া। তো তোমার কাছে কি মনে হয় চায়নার হসপিটাল গুলো কেমন ইন্টার্নশিপ করার জন্য, বা এই জায়গার ফেসিলিটিস কেমন? ওভারঅল তোমার কাছে কি মনে হয় চায়না কেমন মনে হয়? যারা নতুন আছে তাদেরকে আসা ঠিক হবে কিনা? আহ, আমার ইউনিভার্সিটি যেমন, আমার ইউনিভার্সিটিতে এখানে বাংলাদেশের মতোই 5 বছর পড়ালেখা করতে হয় এবং 1 বছর ইন্টার্নশিপ থাকে। 5 বছর পড়ালেখার পূর্বে আমাদের ফিফথ ইয়ারের আগে এসএসকে 4 পাশ করতে হয়। এসএসকে 4 পাশ করার পরে হচ্ছে সে ইন্টার্নশিপ করতে পারবে। ইন্টার্নশিপের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল যারা স্টুডেন্ট আছে তাদেরকে কখনোই রাতে ডিউটি দেওয়া হয় না, তারা সবসময় দিনে ডিউটি দেওয়া হয়। এবং আমাদের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিদেরকে রাত 10টা 30-এর আগে ছেড়ে দেওয়া হয়। উম, ওই জায়গার হসপিটাল গুলো কেমন, বা ওই যে হসপিটালের ফেসিলিটিস কেমন? হসপিটালের ফ্যাসিলিটিস এইখানে পুরোটাই বাংলাদেশের থেকে অনেক উন্নত। যেটা হসপিটালে সকাল 8টার আগে আমাদের ইন্টার্নশিপ যেটা শুরু হয় সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, এবং 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত।
ধন্যবাদ ভাইয়া। আর আরো কিছু কোশ্চেন আছে যেগুলো স্টুডেন্টের কাছ থেকে আসছে, সেটা হচ্ছে যে এমবি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিনা ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। যে আপনারা অনেক সুন্দর গল্প করতেছেন দেখতেছিলাম, তো চিন্তা করলাম যে সেটা একটু তো গ্রুপে দেখি, অবশ্যই, একটু সবার সাথে নতুন একটু যারা আসবে কথা বলি। চায়নাতে তাদের জন্য আমরা হেল্প করতে পারি, সাপোর্ট দিতে পারি, মূলত সেজন্যই আমাদের আচ্ছা আলোচনা। আচ্ছা আচ্ছা। আপনি হ্যাঁ, আসেন, অনেক হেল্প হবে, কারণ বেসিক স্টুডেন্ট আমাদের থেকে আপনাদের কাছেই সরাসরি আসে বেশি এবং প্রশ্ন করে বা কথা বলে বেশি। সেক্ষেত্রে আপনার কাছে স্টুডেন্টরা কি কি ধরনের প্রশ্ন করে ভাই, সেটা যদি আমাদের কাছে শেয়ার করতেন আমরা চেষ্টা করতাম অ্যান্সার দেওয়ার, কারণ আমরা যেহেতু চায়নাতে হ্যাঁ আসি হ্যাঁ অলরেডি হ্যাঁ, স্টুডেন্ট অবশ্যই হিসাবে অবশ্যই। এমবিবিএস আমি এর। আসলে তো সেক্ষেত্রে অনেকগুলো আমরা আমরা প্রশ্ন নিয়ে হয়তো হেল্প আসছি। করতে পারবো, আশা করি। ভাই আমি আমার প্রশ্নগুলোই বলি। আমি যখন চায়নাতে প্রথম আসি, রোহান ভাইকে আমি হ্যাঁ কোশ্চেন করেছিলাম যে ভাই, বাংলাদেশে তো অনেকেরই একটা ধারণা আছে চায়নাতে হালাল ফুড পাওয়া যায় না, অনেক ধরনের খাবার পাওয়া যায়। তো এখানে গেলে মসজিদ নাই, মুসলিম নাই। সেই ক্ষেত্রে চায়নাতে আমি প্রথমে এসে খাবার বা মসজিদ, মুসলিম নিয়ে এটা কখনো প্রবলেম হয় নাই। আমি এখানে এসে ইজিলি ইউনিভার্সিটির মধ্যে হালাল ক্যান্টিন আছে, ইউনিভার্সিটির বাইরেও আছে, ইউনিভার্সিটির কাছে মসজিদও আছে। তো খাবার প্লাস হচ্ছে এই মুসলিম যে একটা ধারণা ছিল এটি নিয়ে কখনোই হয় নাই, কোনো ধরনের নেগেটিভ ধারণা পাইনি। অনেকেই মনে করে যে চায়নাতে হচ্ছে যে মুসলিমদের অত্যাচার করে বা সাধারণত মানুষ দেখে, কিন্তু আসলে এই ধারণা আমার কাছে মনে হয় সত্যি না, কারণ আমিও যেহেতু চায়নাতে এমবিবিএস এ আছি। আমি আছি বর্তমানে নিংসে মেডিকেল ইউনিভার্সিটিতে এমবিবিএস এ। তো আমার এই জায়গায় এটা একটা মুসলিম প্রভিন্স। আমার ইউনিভার্সিটির ভিতরে যেমন হালাল খাবার আছে, ইউনিভার্সিটির গেটের সাথেই মসজিদ আছে, আমরা সেই জায়গায় নামাজ পড়তে পারি। এবং এখানে যত রেস্টুরেন্ট আছে জান্নাতে এই নিংসিয়াতে, তার 95% হচ্ছে যে হালাল, এই নিংসিয়াতে স্পেশালি। কারণ এই জায়গায় আশেপাশে আপনি সব জায়গায় দেখতে পারবেন চাইনিজ মুসলিমরা, আপনারা দেখলে সালাম দিবে, আপনি সালাম দিতে পারেন, তারা অবশ্যই উত্তর দেবে, এবং তারা অনেক কোঅপারেটিভ, আপনি তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন, অনেক হেল্পফুল, যে কোনো কাছে আপনি তাদের কাছে বলতে পারেন। আম, তো এবং হালাল খাবার এই জায়গায় খাওয়া যায়, এবং আমার মনে হয় যে খাবারগুলো এই জায়গায় পাওয়া যায় বাংলাদেশ থেকে কম দামে আরো ভালো খাবার এই জায়গায় পাওয়া যায় আমার কাছে মনে হয়। তো যাদের এই ধারণা আছে যে চায়নাতে আহ, ধর্ম নিয়ে অনেক সমস্যা হয় বা মুসলিমদের খাবারের সমস্যা হয়, এটা আমার কাছে মনে হয় একটা ভুল ধারণা। কারণ এই জায়গায় হালাল খাবার অ্যাভেলেবল, আপনি যে কোনো সময় রান্না করেও খাইতে পারেন, চাইলে রেস্টুরেন্ট থেকে কিনেও খাইতে পারেন। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হালাল ক্যান্টিনের ব্যবস্থা আছে, যেসব ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যায়। তো আমার মনে হয় এটা কোনো সমস্যা না। তো পিয়াস শেখ আজকের হোস্ট আমাদের, মেহেদির কাছে অনেকগুলো কোশ্চেন করেছে। আমি পিয়াস শেখের কাছে কিছু কোশ্চেন নিয়ে যাব আস্তে আস্তে। আমাদের স্টুডেন্টদের অনেকগুলো কোশ্চেন আছে, ওগুলো নিয়ে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা স্কলারশিপ নিয়ে একটু শুনতেছিলাম রোহানের থেকে, যে সুজু মেডিকেল ইউনিভার্সিটি এবং নিংশিয়ে মেডিকেল ইউনিভার্সিটিতে টুকটাক স্কলারশিপ পাওয়া যায়। তো আমি ফার্স্ট অফ অল মেহেদির কাছে যাব হচ্ছে স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি কেমন, আর নিংশিয়াতে অ্যাকচুয়ালি মেডিকেলের জন্য খরচ কেমন। প্রথমে মেহেদির থেকে শুনবো। স্কলারশিপের বিষয়ে রোহান ভাই তো বললোই। এইবার আমাদের এয়ার এডুকেশন মেবি আমাদের ইউনিভার্সিটি কয়েকটা ফুল ফ্রি স্কলারশিপ দেওয়ার সুযোগ আছে, যেটা আমাদের ইউনিভার্সিটির ডিনের সাথে কথা হয়েছে। আর একটা জিনিস, আমাদের এখানে প্রতি বছরে আহ, দুইটা সেমিস্টার থাকে। এই প্রত্যেক ইয়ারে দুইটা সেমিস্টার পরে হচ্ছে যে এক্সামটা হয়, এই পুরোটা দুইটা সেমিস্টারের রেজাল্টের উপরে ভিত্তি করে তিন ধরনের স্কলারশিপ থাকে আমাদের এখানে। একটা থাকে গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা হচ্ছে জিয়াংশু প্রভিন্স থেকে। এটা যে পাবে সে টোটাল 18,000 RMB পাবে, যেটা 18,000 RMB বা ইউয়ান বলেন। আর একটা আছে ইউনিভার্সিটি কর্তৃক, যেটা ইউনিভার্সিটি একাডেমিক রেজাল্টের উপরে ভিত্তি করে ফার্স্ট স্কলারশিপ, সেকেন্ড স্কলারশিপ, এটা হচ্ছে মার্কের উপরে নির্ভর করবে। এইভাবে 10 জনকে একটা স্কলারশিপ দেয়। সেটার প্রথম জন হচ্ছে 5,000, দ্বিতীয় জন হচ্ছে মনে হয় 3,000 পাবে, এবং তৃতীয় জন হচ্ছে 1,000। এইভাবে আস্তে করে দশম পর্যন্ত হচ্ছে সবাই স্কলারশিপ পাবে। আর একটা স্কলারশিপ আছে সিঙ্গেল স্কলারশিপ, যেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তারা যে কোনো ধরনের অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করলেই এই স্কলারশিপটা পাবে। আচ্ছা, এখানে টিউশন ফিটা কেমন? হ্যাঁ বলো। আমাদের ইউনিভার্সিটির টিউশন ফি যেটা হচ্ছে প্রতি ইয়ারলিও দেওয়া যায়, প্রত্যেক সেমিস্টারেও দেওয়া যায়। ইয়ারলি যে ইয়ারলি? টিউশন ফিটা 30,000 RMB হচ্ছে টিউশন ফি, আর 4,800 RMB হচ্ছে হোস্টেল ফি। আচ্ছা,
আর এমনিতে খাওয়ার খরচ টরচ কেমন হয় হোস্টেলে, ডর্মে? এখন তো মনে হয় ডর্মে আছো, ডর্মের রুম টুম গুলো কেমন? ডর্মে আছি। ডর্মে প্রত্যেক রুমে 2 জন আছি। ডর্মে আমি রুমের মধ্যে রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে, প্লাস এখানে পাবলিক কিচেন আছে, তারপর পাবলিক লন্ড্রি আছে। ডর্মের মধ্যে থাকলে এখানে একটা আলাদা সিকিউরিটি পাওয়া যায়। ডর্মে সকাল 6টার দিকে খুলে দেয় এবং রাত 10টা 30-এর মধ্যে বন্ধ করে দেয়। আচ্ছা, কোনো প্রাইভেসি নষ্ট না হলে রুমটাকে আমরা একটু দেখতে পারি, আমাদের যারা স্টুডেন্ট আছে? প্রাইভেসি যে কতটুকু সুন্দর, অনেকে আসলে দেখতে চায় যে ভাই অ্যাকচুয়ালি ডর্ম গুলা কেমন। আচ্ছা, যদি প্রবলেম হয় তাহলে থাক, আমরা পরবর্তীতে দেখে নিব, ঠিক বা আছে। একটা ভিডিও করে আমাদেরকে পাঠাইতে পারো। আমার কিন্তু রুমের যদি শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে এবার আমাদের ইউনিভার্সিটি ডমটা হচ্ছে রিনোভেশন করছে। তো এটা হচ্ছে এটা তো ফার্স্ট আমাদের আমাদের অফিসের লন্ড্রি রুম। ডেকোরেশন থেকে অনেক সুন্দর, এটা মাশাআল্লাহ। হচ্ছে লন্ড্রি রুম, প্লাস হচ্ছে এইখান থেকে আমাদের ডর্মের এবং শিফু এবং আইরা এখানে গল্প করতেছে। ফেস স্ক্যান দিয়ে আমাদের ডর্মে ঢুকতে হয়। এটা অনেক সিকিউরিটির, কেউ বাইরের যে কেউ চাইলে আমাদের ডর্মে ঢুকতে পারবে না, এবং রাত 10টা 30-এ এই গেটটা আটকায় দিবে। তোমার রুমটা কেমন, বেডিং টেডিং গুলা কেমন? বিডিং আলহামদুলিল্লাহ ভালো। আর একটা জিনিস হচ্ছে এখানে পার্সোনাল, যার যার হচ্ছে পার্সোনাল ফিঙ্গার, কেউ চাইলেই বাহ, আমার রুমের মধ্যে ঢুকতে পারবে না। সিকিউরিটি সিস্টেম অনেকটা হাই। আর আচ্ছা আচ্ছা। বেডিংস এ বলতে গেলে এখানে এরকম ভাবে বেডিংস, এক রুমে 2 জন থাকি। আর এটা হচ্ছে পড়ার টেবিল। বা এটা তো অনেক সুন্দর, আমাদের অফিস থেকে তো এটা অনেক সুন্দর, সুন্দর ভাই ডেকোরেশন। অফিস থেকে আমার ইয়া ভালো। আর হ্যাঁ এখানে অনেক, ছোট্ট একটা বারান্দা দিছে, ওইটা হচ্ছে জানালা ভিউ, একটা ওয়াশরুম থাকে। এই যে অনেক সুন্দর। আচ্ছা, এই রুমের ভাড়া কত, মানে সিট সিট ভাড়া কত নিচ্ছে ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি নিচ্ছে 4800 RMB। অনেক সুন্দর, বাংলাদেশি টাকা অনেক অল্প টাকা। আমরা ঢাকা শহরে আমরা যদি এমনি একটা সিট ভাড়া নিতে যাই মোটামুটি 5-6 হাজার টাকা যাবে শুধু সিট ভাড়া, আরো যে সিট পাবো আমরা, তো ওই হিসাবে তো অনেক অনেক ভালো। 400 RMB, এটা বছরে যদি 5,400 হয় তাহলে মান্থলি কত পড়ে? 12 মাসে আর যদি একটা ইয়ে জিনিস হয়। ভাই, আমাদের এটা মনে হয় আলোচনা করে নেই। চায়নাতে যারা পড়ালেখা করতে আসে তাদের যে ইন্স্যুরেন্স একটা জিনিস আছে, ইন্স্যুরেন্সটা পারচেজ করলে তার যদি কোনো শারীরিক সমস্যা হয় বা অ্যাক্সিডেন্ট হয়, সে ইন্স্যুরেন্সের জন্য আবেদন করতে পারে এবং ইন্স্যুরেন্স অনুযায়ী তার 70 বা 80% টাকা সে এখানে ট্রিটমেন্ট বাবদ কষ্ট হলে সেটা সে ব্যাক পায়। আচ্ছা আচ্ছা। এদিকটা হ্যাঁ, অনেকটা এটা অনেক ইয়ে আছে, ভালো যেটা সুবিধা। বাংলাদেশের স্টুডেন্টের বা বাংলাদেশের কোনো মানুষের এরকম ধরনের ইন্স্যুরেন্স সিস্টেমটা নাই। আচ্ছা আচ্ছা। তো আমরা আবার চলে আসবো হচ্ছে মেহেদির কাছে, আমরা চলে যাই এবার পিয়াস শেখের কাছে। পিয়াস শেখের কাছে আমরা স্কলারশিপ সম্পর্কে আইডিয়া নিব, তারপরে ইউনিভার্সিটির টিউশন ফি কেমন, তারপরে কি ডর্মে থাকে কিনা, এগুলো একটু একটু আমরা আহ, দেখি, নিংশিয়া সম্পর্কে একটু ধন্যবাদ আইডিয়া ভাইয়া নেই। আমারে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বর্তমানে আছি নিংসে মেডিকেল ইউনিভার্সিটিতে। তো আমার মনে হয় চায়নাতে যতগুলো ইউনিভার্সিটি স্কলারশিপ দেয় বা প্রোভাইড করে তার মধ্যে নিংসে ওয়ান অফ দ্য বেস্ট। কারণ হচ্ছে যে এই জায়গায় প্রথমত আছে টিউশনের কথা। টিউশন ফিস হচ্ছে প্রতি বছরের জন্য মাত্র 29,800 ইয়েন, যেটা চায়নার অনেক ইউনিভার্সিটি থেকে অনেক কম। এবং আপনি এই জায়গায় অনেক ধরনের স্কলারশিপ ইউনিভার্সিটি প্রোভাইড করে। আপনি প্রথম যারা রেজাল্টের ভিত্তিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের হচ্ছে যে আহ, এই চায়না থেকে এদের স্কলারশিপ পরিমাণ হচ্ছে 15,000 RMB। তো 15,000, আপনার টোটাল টিউশন ফি হচ্ছে 29,800, তার মধ্যে যদি 15,000 RMB আপনি স্কলারশিপ পান, সেক্ষেত্রে আপনার বাকি থাকে হচ্ছে 14,900 বা 800 RMB। তো এক্ষেত্রে আপনি কিন্তু বাংলা টাকার অলমোস্ট 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকারও কম টাকায় আপনি কিন্তু পড়াশোনা পড়াশোনা করতে পারছেন। এবং এরকম স্কলারশিপ 15 জনকে দেয়। প্রথম 3 জনে দেয় হচ্ছে 15,000 RMB, এরপরে হচ্ছে যে 5,000, 4,000, 3,000, এবং সর্বশেষ যে 15 নাম্বার তারও কিন্তু 2,000 RMB স্কলারশিপ দেয়। সেক্ষেত্রে এই স্কলারশিপ হিসাব করলে আমার ইউনিভার্সিটি আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট, এবং খুবই ভালো সুযোগ সুবিধা আছে। স্টুডেন্টরা যারা এখানে আসতে চায় আমার মনে হয় তারা আসতে পারে, বা অনেকে আছে একটু কম টাকার মধ্যে পড়তে চায়, পড়াশোনায় মেধাবী বা ভালো, আমি তাদেরকে বলবো ওয়েলকাম টু নিংসিয়া। তারা যদি নিংসিয়াতে আসে, একটু পড়াশোনা করলে স্কলারশিপ পাওয়া খুব একটা কঠিন না, পড়াশোনা করলে খুবই ইজি। তো তারা চাইলে এখানে আসতে পারে নিংসিয়াতে। ডর্ম ফি কত এখানে? এই জায়গায় ডন ফি হচ্ছে 5,000 RMB।
ডর্মে এক রুমে হচ্ছে 2 জন, অনেক বড় ডর্মের রুমটা, এবং এই জায়গায় সব ধরনের ফ্যাসিলিটিস আছে। আপনার বর্তমানে এখন এই জায়গায় শীতকাল, উইন্টার, তো এই ক্ষেত্রে এই জায়গায় অলরেডি কিন্তু রুমে আমার হিটার চলতেছে, যে গরমের সময় এসি চলে, এবং আমাদের কিন্তু কোনো কারেন্ট বিল নাই। এটা এই 5,000 RMBর মধ্যেই, ইলেকট্রিসিটি বিল, পানির বিল এটার মধ্যেই। উম, তো এক্সট্রা কোনো খরচ না আসলে ডর্মে। আপনার রান্না জামা বান্না কাপড় ধোয়ার জন্য লন্ড্রি আছে, সব ধরনের ফ্যাসিলিটিস আছে, লিফট আছে, 24 আওয়ার্স ইলেকট্রিসিটি, পানি সব সময় থাকে। আচ্ছা, রান্না বান্না কি করো নাকি তোমার জন্য স্পেশালি দিয়ে যায়? না, এই জায়গায় আসলে স্পেশালি দিয়ে যাওয়া এরকম সুযোগ নাই। তবে আপনি চাইলে রান্না করে খেতে পারবেন, কারণ এই জায়গায় কিচেন আছে। আপনি চাইলে রান্না করতে পারেন, আপনি চাইলে কিনেও খেতে পারেন। নিংসিয়া একটা মুসলিম প্রভিন্স, তো এই জায়গায় যা আছে বেশিরভাগই হচ্ছে যে আপনি বাইরে যদি কোনো রেস্টুরেন্টে যান, 95% রেস্টুরেন্টই হচ্ছে হালাল। আপনি চাইলে এই জায়গা থেকে খাইতে পারেন। ইউনিভার্সিটির ক্যান্টিন আছে, সেই জায়গায় অনেক চিপ প্রাইজে খাইতে পারেন। আপনি 6-7 RMBতে আপনি একবেলার খাবার খাইতে পারেন, সেটা মাংস হোক, সবজি হোক, সাথে ভাত আছে। এবং আপনি রান্না করে খাইলে আপনি আরো কমে খাইতে পারেন। যদিও আমি মাঝে মাঝে রান্না করি, মাঝে মাঝে কিনে খাই, সেটা আমার মুডের উপর ডিপেন্ড করে। এখন কি মোট কি রান্না করার না কিনে খাবার? না, আজকের তবে মোটটা কি? আমার ডরমেটরিতে আমার ফ্রিজ আছে। তো আমি শনিবার এবং রবিবার যেহেতু ছুটি থাকে চায়নাতে, আমি চেষ্টা করি 2 দিনে যে কোনো একদিন একটু বেশি করে খাবার রান্না করে রাখার, যেগুলো যাতে আমি পরবর্তীতে ওভেনে দিয়ে গরম করে খেতে পারি। এখানে ওভেনও আছে পেছনে। আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি আমি। বিরিয়ানি, আমি অবশ্য তোমার থেকে মাশাআল্লাহ ভালো রান্না মাশাআল্লাহ। করি, তুমি আমাদের একদিন দাওয়াত দাওয়াত দাও থাকলে না, আসি খাই চলে যাবে। আয়, উইটা চলে আয়। আচ্ছা, পিয়াস শেখ, আমরা কিছু কমেন্ট পেয়েছি, কমেন্ট গুলো একটু পড়ো, তাহলে আমরা আস্তে আস্তে যাই, এরপরে আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাব। এখানে আমরা একটা কমেন্ট পেয়েছি, আল ফারাবি সাকিব, নার্সিং এর জন্য চায়নাতে স্কলারশিপ পাবো? হ্যাঁ, নার্সিং এর জন্য চায়নাতে স্কলারশিপ পাবেন। টিউশন হোস্টেল ফ্রি থাকে, কিছু ক্ষেত্রে স্টাইপেন্ডও পাওয়া যায়, বাট এটা রেজাল্টের উপর ডিপেন্ড করবে। অনেকগুলো ইউনিভার্সিটি আছে নার্সিং এর জন্য স্টুডেন্ট নেবে। তারপর এখানে লিখেছে মুশফিকুর রোহান ভাইয়া, লিখেছে আই ওয়ান্ট টু জয়েন, অলরেডি জয়েন হয়েছে। এরপরে আছে হচ্ছে মুবিন ফ্রাগন, এমবিবিএস এর জন্য চায়নাতে স্কলারশিপ পাওয়া যায়? পিয়াস শেখ এটার আনসার দিবে। অবশ্যই ভাই, আমি ইতিমধ্যে বলেছি চায়নাতে এমবিবিএস এর জন্য স্কলারশিপ আছে, কিন্তু সেটা আপনি আগে থেকে একটা ফিক্সড স্কলারশিপ যেমন অন্য সাবজেক্ট গুলো পায় সেরকম পাবেন না, যে আপনার 50% স্কলারশিপ আগে থেকে, এরকম কোনো সুযোগ নেই। তবে আপনি চায়নাতে আসার পরে যদি পড়ালেখা করেন, এখানে অনেক স্কলারশিপ আছে। তো প্রথম আপনার 40 জন একটা ক্লাসে স্টুডেন্ট থাকলে তার 15 জন স্কলারশিপ দেয়, এবং আপনি যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি 15,000 RMB স্কলারশিপ পাবেন। তো আপনার স্টুডেন্টের টিউশন ফি হচ্ছে 29,800, সেক্ষেত্রে আপনি 15,000 স্কলারশিপ পাইলে কিন্তু আপনার 14,800 RMB পে করা লাগে, যেটা অলমোস্ট 3 লাখ টাকা থেকে কম। তো আপনি এই জায়গায় এই স্কলারশিপটা নিতে পারেন যদি পড়াশোনা করেন। অবশ্যই এটা খুব একটা কঠিন আমার কাছে মনে হয় না। আমরা এবং একটা আমি এই জায়গায় আমার ইউনিভার্সিটিতে বলি, একটা স্টুডেন্ট আছে যে ফার্স্ট ইয়ার থেকে 6th ইয়ার লাস্ট ইয়ার পর্যন্ত কিন্তু সে স্কলারশিপ পাইছে, এবং সেটা ফার্স্ট ক্লাস স্কলারশিপ আপনার 15,000 RMB। তো পড়াশোনা করলে, ডেডিকেশন থাকলে পড়াশোনার প্রতি, এটা খুব কঠিন কিছু না, আপনি চাইলেই পারবেন। সবাই এখানে পড়াশোনা করতে আসে, তো পড়াশোনা অবশ্যই করতে হবে। আমার মনে হয় পড়াশোনা করলে স্কলারশিপ পাওয়া এখানে খুব ইজি, তো আসতে পারেন এই জায়গায়। আমাদের সাথে রয়েছে এয়ার এডুকেশন চিটাগাং, আমাদের চট্টগ্রামের ব্রাঞ্চ রয়েছে এয়ার এডুকেশন। যারা চিটাগাং এ রয়েছেন তাদের জন্য খুবই ইজি হবে, ঢাকাতে কষ্ট করে আসতে হবে না, আপনারা আমাদের চট্টগ্রামের ব্রাঞ্চে গেলেই এ টু জেড সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। কে এম স্মিথি রহমান লিখেছেন, ভাইয়া কেমন টাকা লাগবে চায়নাতে স্টাডি করতে? আসলে আমরা কোশ্চেনটা আসলে সম্পূর্ণ না, এটা কি এমবিবিএস এর জন্য নাকি এমবিবিএস ছাড়া? আর যদিও এটা হচ্ছে এমবিবিএস নিয়ে লাইভ, তাহলে এমবিবিএস এর জন্যই আমরা মনে করব। আমি মেহেদির কাছে যাব, এমবিবিএস পড়তে চায়নাতে কেমন খরচ লাগতে পারে? এমবিবিএস পড়তে চায়নাতে আমি তো বললাম আমার ইউনিভার্সিটিতে 33,000 টিউশন ফি, 4,800 হচ্ছে হোস্টেল ফি। এটা হচ্ছে আমার লাগে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি আমার এইবারের টিউশন ফি দেওয়া লাগছে 6,68,000। 6,68,000, তার মানে এটা হচ্ছে এবং শুধু টিউশন ফি। বাংলাদেশের ডলার রেটের উপরে যেমন গত বছর আমি টিউশন ফি দিয়েছি 6 লাখ টাকারও অনেক কম, যেটা এবার একটু রেট হাই থাকার কারণে 6 লাখ টাকার উপরে চলে আসছে।
আশা আচ্ছা করা যায় নেক্সট ইয়ারে এই রেটটা আরো অনেক কমে যাবে, কারণ এবার বাংলাদেশের একটু সরকারের সমস্যা হওয়ার কারণে এই রেটটা বাড়ছে। আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 6.5 লক্ষ টাকা হচ্ছে টিউশন ফিতে যায়, রাইট? জি জি। তাহলে আর 1 লক্ষ টাকা আমি ধরতে পারি হোস্টেল ফি এর জন্য যাবে, তাহলে 7.5 লাখ। আর ফুডের জন্য কত যাবে? এখানে আমার কিন্তু একটা জিনিস মিস গেছে, যেখানে আমার 800 টাকা লাগছিল ইন্স্যুরেন্সের জন্য, এটা এই 6,68,000 টাকার মধ্যেই ছিল। আচ্ছা, ইন্স্যুরেন্স ফিটা। আর তোমার ফুডের জন্য 1 বছরে কত খরচ হয়? ফুডের জন্য প্রতি মাসে যদি বাংলাদেশ থেকে আমি 10,000 টাকা আনি, তাহলে আমার মোটামুটি 10,000 টাকায় তো মোটামুটি 600 RMB পাওয়া যায় অলমোস্ট। এখান থেকে আমার এই এই মাসটা শেষ, এই মাসে ফুডের জন্য রান্না করে খাইছি মাত্র 200 RMB খরচ হয়েছে। আমরা একসাথে 3 জন একসাথে খাই, তেমন একটা খরচ হয় নাই। এটা বা অবিশ্বাস্য। এখানে প্রতিদিন আমরা মাছ প্রতিদিনই খাইতেছি, এরকম না যে আমরা খারাপ খাইতেছি। শাক লতা পাতা খাইলে আরো বেশি যাবে, ওটার দাম একটা আরো জিনিস, বেশি। বাংলাদেশ থেকে এখানে অনেক কম দামে খাবার পাওয়া যায়, প্লাস এখানে সবজিগুলো অনেক বাংলাদেশের চেয়ে আরো বেশি ভালো পাওয়া যায়। আচ্ছা, তাহলে ফুডের জন্য আমরা ধরি অন এভারেজে 5,000 বা 6,000 করে ধরি মান্থলি। 5,000 করে যদি ধরি তাহলে 60,000 টাকা, বা আমরা আর একটু বাড়াই ধরলাম 20,000 টাকা, 80,000 টাকা ধরলাম, তাহলে মোটামুটি 7.5 লাখ। আর এদিকে হচ্ছে তোমার 80,000 ধরলাম, 9 লাখ, 9,20,000 বা 30,000-এর মতো খরচ হবে বছরে, রাইট? জি জি। টিউশন ফি, হোস্টেল ফি এবং মান্থলি ফুড সহ, তাহলে বছরে এরকম একটা অ্যামাউন্ট খরচ হবে। তো আশা করছি কিয়াম স্মিথ রহমান তার আনসার পেয়েছেন। তারপরে এখানে মিমি হোসেন লিখেছেন বেস্ট, মিমি হোসেন লিখেছেন আবার এমবিবিএস স্কলারশিপ পাওয়া যায় কি, পাবো কি ভাইয়া? হ্যাঁ, অলরেডি আমরা এটার আনসার দিয়েছি। মেনশন বয় লিখেছে ভাইয়া ডিপ্লোমার জন্য কি স্কলারশিপ পাওয়া যায় 2025-এর জন্য? হ্যাঁ, ডিপ্লোমার জন্য স্কলারশিপ পাবেন, যদিও আমাদের এই রিলেটেড লাইভ না আজকে, তারপরে আমরা আনসারটা দিয়ে দিচ্ছি। ডিপ্লোমার যদি রেজাল্ট ভালো থাকে টিউশন ফি, হোস্টেল ফি এবং স্টাইপেন্ড পাওয়ারও সম্ভাবনা রয়েছে কিছু কিছু ইউনিভার্সিটিতে, যদি জিপিএ 5 থাকে সেক্ষেত্রে খুবই ভালো। তারপরে এখানে আমাদের সাথে রয়েছেন মুসরাত জাহান আফি, থ্যাংক ইউ। অলমোস্ট আমাদের কমেন্ট শেষ, যদি নেক্সট কমেন্ট আসে আমরা আবার তুলবো। তো আমরা আবার চলে আসি আমাদের জেনারেল কোশ্চেনের দিকে। তো ফার্স্ট অফ অল পিয়া শেখের কাছে আমরা ছিলাম হচ্ছে স্কলারশিপ এবং ইউনিভার্সিটির সম্পর্কে একটা আইডিয়া নিয়েছি। যারা স্কলারশিপ নিয়ে কোশ্চেন করছেন, তাদের যদি আরো কোনো ডাউট থাকে, আমাদের এয়ার এডুকেশনের যে পেজের মেসেঞ্জার আছে, আপনারা আমাদের এয়ার এডুকেশনের যে কোনো সাইডে মেসেজ দিবেন। আশা করা যায় আমরা ইনশাআল্লাহ আপনার যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি আরেকটা শর্ট কোশ্চেনে চলে যাই মেহেদির কাছে, পিএস এর কাছে আবার আসতেছি। মেহেদির জার্নিটা একটু বলবা, চায়নাতে আসার যে অ্যাডমিশন নিছো সবকিছু মিলে জার্নিটা কেমন ছিল? আমার জার্নিটা শুরু হয় পিয়াজ ভাইয়ের মাধ্যমে। পিয়াজ ভাই আর আমার ভাই হচ্ছে দুজন অনেক কাছের বন্ধু, তারা ধানমন্ডি এরিয়ার কলেজে পড়ালেখা করতো। তো পিয়াজ ভাই যখন চায়না যায়, তখন আমার ভাইয়া বললে পিয়াজ ভাইকে কল দিয়েছে, আমার ছোট ভাই তোর সাথে যেতে যাচ্ছে। তো ভাইয়া বলল, পিয়াজ ভাই বললো আর কি আমার ভাইকে এয়ার এডুকেশনে নিয়ে যায়। এয়ার এডুকেশনে যাওয়ার পরে আমার দেখা হয় রোহান ভাই এবং আমির ভাইয়ের সাথে। তারা এখন চায়না আছে, কিন্তু আমার ভাগ্যটা ভালো ছিল, তাদের সাথে আমার বাংলাদেশে দেখা হয়ে গেছিল। এবং তারা আমাকে অনেক ভালো একটা সাজেশন দিছে, যেটা আমি 6 মাসের একটা সেমিস্টার দেই নেই, কিন্তু তারা আমাকে এই পুরো ইয়ারটা যাতে কমপ্লিট করতে পারি এরকম একটা ব্যবস্থা করে দিছিল। আর আমার এই পুরো প্রসেসটা অনেক ইজি করে দিছে পিয়াজ ভাই এবং আমির ভাই। আমির ভাই একটু বেশি কষ্ট করছে, যখনই কল দিছে আমির ভাই সকল ধরনের সমস্যার সমাধান করে দিছে। ধন্যবাদ ভাইয়া। যাক, চায়নাতে আসছো, আশা করি ভালো করে পড়াশোনা করো, বড় ডাক্তার হও, বাবা মার স্বপ্ন পূরণ করো। আচ্ছা, বাবা মার স্বপ্ন কি পিএসএস পূরণ করা লাগবে না? না, আমার তো অবশ্যই পূরণ করা লাগবে। আমার বাবা মার স্বপ্ন আছে, আমার ভাইয়ের স্বপ্ন আছে। তো সবকিছু মিলে তো আসলে অনেক স্বপ্ন নিয়ে মানুষ চায়নাতে আসে বা বিদেশে আসে লেখাপড়া করতে। আর ডাক্তার প্রফেশনটা আসলে, ডক্টর প্রফেশন অনেক বড় প্রফেশন আমি মনে করি। দায়িত্বের অনেক জায়গা থাকে, কারণ অনেকগুলো মানুষের লাইফ আসলে থাকে। উপরে একজন আছে, সে তো সবসময় থাকে, নিচে আসলে আমরাই থাকি মানুষের হেল্প করার জন্য। তো আমার কাছে মনে হয় এটা দায়িত্ব নিয়ে কাজ করা বা স্বপ্ন তো অবশ্যই থাকে। আমারও অনেক স্বপ্ন আছে, আমার ফ্যামিলির স্বপ্ন আছে আমার নিয়ে।
তো ইনশাল্লাহ সবাই এই জন্যই আসে। আমি আশা করি আমি ভালো কিছু করে দেশে যাইতে পারবো, মানুষের সেবা করতে পারবো, আমি আমার ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে পারবো। ইন ফিউচারে দুইজন ডাক্তারের সাথে আমি কথা বলছি। আহ, আশা করছি ফ্রি চিকিৎসা পাবো ইন ফিউচারে যে কোনো ভাই সময়। অবশ্যই অবশ্যই ফ্রি অফ কস্ট ভাই, কোনো ধরনের টাকা পয়সা লাগবে না, আপনাদের জন্য লাইফ টাইম ফ্রি ফ্রি ট্রিটমেন্ট পাবেন ভাই। ফ্রি ট্রিটমেন্টে তো আবার মানুষ মাইরা লাগে, এটি উনি কোনো না না, আমরা অবশ্যই বিদেশে আমরা এমন কিছু শিখি না যে আপনার মানুষ মারি ফেলবে বা মারি ফেলবো। আমাদের এই জায়গায় প্র্যাকটিসের অনেক সুযোগ আছে, হাতে ধরে শেখানোর সুযোগ আছে, টিচাররা খুব হেল্পফুল, তারা অনেক হেল্প করে, যে কোনো কিছু আমরা হাতে ধরে শেখানো হয়। সেক্ষেত্রে ওই যে বলেন যে হাতুড়ে ডাক্তার আপনার মানুষ মারি ফেলবো, ইনশাল্লাহ সেরকম কিছু হবে না। তবে প্রত্যেকটা ডাক্তার চেষ্টা করে ভালো কিছু করার, ভালো কিছু দেওয়ার, কারণ তার কাছে একটা মানুষের লাইফ থাকে। তো আমার কাছে আপনি যদি ব্যক্তিগতভাবে আসেন, কখনো এরকম সমস্যা আশা করি হবে না, কারণ আমি এখানে চেষ্টা করতেছি, আমার পিছনে যারা আছে আমার টিচাররা তারা হেল্প করতেছে আমার শেখানোর, আমি শিখেই অবশ্যই দেশে যাব। আচ্ছা, ল্যাব ফ্যাসিলিটি টিচাররা কতটুকু হেল্পফুল, কেমন ই করে, যে ইঁদুর টিদুর কি কাটতে দেয়, সুযোগ দেয় তোমাদেরকে ও, একটু প্র্যাকটিস এখন করার জন্য? ব্যাপারটা হচ্ছে ভাইয়া, ইঁদুর তো অনেক দূরের মানে ব্যাপার, আমি অলরেডি 3-4 বার লাশ কাটারও সুযোগ হয়েছে। তো ইঁদুর হচ্ছে, মাশাআল্লাহ ইঁদুর মাশাআল্লাহ। বলেন বা খরগোশ বলেন বা ব্যাং বলেন, যাই কারণ এগুলো প্রথম ফার্স্ট সেমিস্টারে বা ফার্স্ট ইয়ারে দেয়, যেগুলো হচ্ছে যে মানুষের হাত ক্লিয়ার করার জন্য, যে কিভাবে কি কাটতে হবে বা আপনি ইঞ্জেকশনটা কিভাবে পুশ করতে পারেন, এইসব মূলত দেখার জন্য, বা একটা অ্যানিমেল বা একটা মানুষের কোথায় কি অর্গান থাকে সেগুলো কাটে কাটে দেখানোর জন্য। এটা জাস্ট একটা প্র্যাকটিস, মূলত আপনার সেকেন্ড ইয়ার থেকে বা থার্ড ইয়ার থেকে আপনি লাশ কাটতে পারবেন। সেক্ষেত্রে আপনার মানুষের কোথায় কি অর্গান থাকে, কোনটার কি কাজ, এগুলো সবই আপনি জানতে পারবেন। এবং ল্যাব ফ্যাসিলিটিস অনেক ভালো এখানে। প্রতি 4জন স্টুডেন্টের জন্য একটা করে বডি থাকে, যেগুলো আপনি করতে পারেন। এটা একবার না, এটা আপনি কয়েকবারই পাবেন, এবং আপনি যদি আরো প্র্যাকটিস করতে চান ইউনিভার্সিটিতে জানান, সেক্ষেত্রে আপনার আরো সুযোগ দেবে। টিচার অনেক হেল্পফুল, যে কোনো কাজে আপনি বলতে পারেন তারা আপনার হেল্প করবে, আপনি কোনো কিছু না বুঝলে বোঝাই দেবে। ওয়ার্ল্ড ক্লাস ল্যাব ফ্যাসিলিটিস আছে, আপনি সব ধরনের ইনস্ট্রুমেন্ট পাবেন এই জায়গায়। তো আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট। এবং আপনি যদি হসপিটালেও যান, সেক্ষেত্রে এখানে অনেক বড় হসপিটাল, অনেক ফ্যাসিলিটিস। আপনি জানেন চায়না কিন্তু অনেক উন্নত ট্রিটমেন্টের থেকে এবং টেকনোলজি থেকেও অনেক উন্নত। তো আপনি যদি এই জায়গায় আসেন, আহ, তো আপনি টেকনোলজি দিয়ে আপনি ট্রিটমেন্ট, টেলিমেডিসিন যেটা বলে, বা আপনি সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন, টিচার অনেক হেল্পফুল, অনেক অ্যাডভান্স। আমার মনে হয় একটা গুড অপরচুনিটি যারা চায়নাতে এমবিবিএস পড়তে আসতে চায়। মেহেদির ইউনিভার্সিটির ল্যাব ফ্যাসিলিটি কেমন অ্যাকচুয়ালি? জি ভাই, আমার ইউনিভার্সিটির ল্যাব ফ্যাসিলিটি আলহামদুলিল্লাহ অনেকই ভালো। পিয়াজ ভাই যেটা বললো, আমার ইউনিভার্সিটিতে সেম। আমরা সেকেন্ড ইয়ারে ফার্স্ট সেমিস্টারে প্রায় ইঁদুর বলেন, তারপর খরগোশ বলেন, এইগুলোর সকল ধরনের ল্যাব পরীক্ষা করা হয়ে গেছে। এবং সেকেন্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টারে আমরা হিউম্যান বডি পাই, যেটা হচ্ছে প্রত্যেকটা গ্রুপে 5জন মেম্বার ছিলাম, তারা পুরো একটা হিউম্যান বডির সকল ধরনের অর্গান প্লাস হচ্ছে ব্রেইন, নার্ভ, সকল ধরনের সবকিছুই দেখা হয়ে গেছে আমাদের। উম, আচ্ছা, আমি আরেকটা ইউনিভার্সিটির আলোচনা করে একটু ন্যামথং ইউনিভার্সিটি সম্পর্কে একটু আইডিয়া দিই। ন্যামথং ইউনিভার্সিটিতে মেডিকেল রয়েছে। তো যে ইউনিভার্সিটিগুলো যেমন নিংসিয়া, তারপর সুজু এবং জেংজু ইউনিভার্সিটি থেকে, সবগুলো থেকে এখানে টিউশন ফি একটু কম। এখানে 26,000 আরএমবি হচ্ছে টিউশন ফি, আর হোস্টেল হচ্ছে 2,000 আরএমবি। হোস্টেল যদি না পাওয়া যায় তাহলে অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে হবে। তো এখানে মোটামুটি যদি টিউশন ফি এর দিকে বিবেচনা করে, তাহলে মোটামুটি এখানে অল্প একটু অ্যামাউন্টে মোটামুটি এমবিবিএস করতে পারবে। তো এখানে দেখা যাচ্ছে যে অন্যান্য ইউনিভার্সিটি থেকে হয়তো 1 লক্ষ টাকা কমে যাবে সবকিছু মিলিয়ে। তো এটা ছিল ন্যামথং ইউনিভার্সিটি। কেউ যদি ন্যামথং এ আসতে চায়, নিংসিয়াতে যেতে চায় বা সুজুতে যেতে চায়। আর নিংসিয়াতে আমি আরেকটা কোশ্চেন করবো পিয়াস শেখকে। জি ভাই। এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য কি বাংলাদেশ থেকে কোনো পেমেন্ট টেমেন্ট ডিপোজিট করে দিতে হয় আগে থেকে, এরকম কোনো ই আছে? আর কোনো এক্সাম আছে, ইউনিভার্সিটিতে, ইন্টারভিউ আছে? আমাদের এই নিংসা ইউনিভার্সিটিতে আগে অ্যাডভান্স কোনো পেমেন্ট করা লাগতো না। আপনি জানেন প্রত্যেকটা ইউনিভার্সিটি ফরেন কোটায় কিছু ফিক্সড বা নির্দিষ্ট সিট থাকে, শুধু অতগুলো মানে যে পরিমাণ সিট থাকে ওই পরিমাণ স্টুডেন্টই ওরা অ্যাডমিট করাইতে পারে, এটা চায়না গভর্নমেন্ট থেকে ঠিক করে দেয়। তো অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে অ্যাডমিশন নিত, কিন্তু পরবর্তীতে চায়না আসে না, যার কারণে আমাদের ইউনিভার্সিটি নতুন রুলস করছে, সেটা হচ্ছে যে আপনি যদি চায়নাতে আসতে চান, আপনার হচ্ছে অ্যাডমিশন নোটিশ পাওয়ার পরে হচ্ছে যে আপনার টিউশন ফিস পে করতে হবে।
1 বছরের জন্য, এবং হোস্টেল ফি পে করতে হবে। তারপর হচ্ছে আপনি জেডাব্লিউ এবং ভিসা নিয়ে চায়নাতে আসতে পারবেন। যদি কোনো ক্ষেত্রে আপনার ভিসা না হয় বা আপনি পরবর্তীতে সিদ্ধান্ত নেন আপনি আসবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার টাকা ব্যাক পাবেন। তো আগে টাকা আগে নিত না, এখন নিচ্ছে, কারণ এটা স্টুডেন্টদের জন্যই, তারা হয়তো অনেকে অ্যাডমিশন নিত পরবর্তীতে আসে নাই, যার কারণে এই সিদ্ধান্ত ইউনিভার্সিটি নিতে বাধ্য হয়েছে। মেহেদীর ইউনিভার্সিটিতে কি এরকম কোনো সিস্টেম আছে, আগে কোনো পেমেন্ট করতে হয় বাংলাদেশ থেকে? আমার ইউনিভার্সিটিতে এরকম কোনো সিস্টেম নেই, আগে থেকে কোনো পেমেন্ট করতে এক্সাম হয়। কোনো এক্সাম আছে, ইন্টারভিউ দিতে হয় এরকম কিছু? আমার ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে ফার্স্টে একটা ইন্টারভিউ দিতে হয়, যেটা আমিও দিয়ে আসছিলাম। এটা হচ্ছে ইংলিশে নিজের একটা সেলফ ইন্ট্রোডিউস দিতে হয়। দ্যাটস ইট। আর পিয়ার শেখের কেমন ছিল ইন্টারভিউ? আমার ইউনিভার্সিটিতেও সেম অনেকটাই। আপনি এই জায়গায় মূলত আপনার একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনার অবশ্যই চেক করবে আপনি ইংলিশে কেমন বা আপনার ইংরেজিতে দক্ষতা কেমন। আমার অনেক সিম্পল কিছু কোশ্চেন করে। আমারও কোশ্চেন করছিল যে আমার নিজের সম্পর্কে কিছু বলার জন্য, আমি কেন চায়নাতে স্টাডি করতে আসতে চাই, এবং আমার ইউনিভার্সিটি টিউশন ফিস কেমন, হোয়াই ইউ চুজ চায়না, এই ধরনের কিছু প্রশ্ন করছিল। তো এগুলো খুবই ইজি কোশ্চেন। আপনি এগুলো প্রপারলি অ্যান্সার দিতে পারলে আপনার আসলে অ্যাডমিশন খুব ইজি। আমার মনে হয় আপনি এয়ার এডুকেশনের মাধ্যমে আসতে পারেন, আমিও এয়ার এডুকেশনের মাধ্যমে আসছি। তো আপনার এই জার্নিতে পুরোপুরি হেল্প করবে, এবং আমারও স্পেশালি আমির ভাই এবং রোহান ভাই অনেক হেল্প করছিল আহ, এই অ্যাডমিশনের জন্য, এবং কখন কি ইন্টারভিউ সবকিছু, এবং আমি ইন্টারভিউটা অফিসেই দিয়েছিলাম। সব ধরনের ব্যবস্থা বা সুযোগ সুবিধা আছে। তো আমার মনে এখানে হয় খুব ইজি কিছু না। আমি আর একটু অ্যাড করি এদের সাথে। তো মোটামুটি যে কোশ্চেন গুলো করেছে এর সাথে আরো কিছু কোশ্চেন আছে, তো সবাইকে করে না, হয়তো এক একজনকে এক এক ধরনের কোশ্চেন করে। তো এটা এরকম ডেমো কিছু কোশ্চেন আছে, যেমন জিজ্ঞেস করবে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তো এটা বলতে হবে। তারপরে হোয়াই ইউ চুজ চায়না, হোয়াই ইউ চুজ এমবিবিএস, তারপরে কে স্পন্সর হবে, তারপরে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হাউ মাচ মান্থলি ইনকাম অফ ইউর ফাদার। মানে মোটামুটি এই টাইপের কিছু নর্মাল কোশ্চেন স্টুডেন্ট থেকে জানবে, এবং এগুলোর যদি প্রপারলি আনসার দিতে পারে তাহলে একটা স্টুডেন্টকে ইজিলি অ্যাডমিশনের জন্য তারা আহ, গণ্য করবে admission হওয়ার জন্য। মোটামুটি এগুলো সব ইজি কোশ্চেন, এবং এই কোশ্চেন গুলোর জন্য এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে এক্সাম হয়, এগুলোর জন্য আমরা হেল্প করবো এয়ার এডুকেশনের পক্ষ থেকে। যেমন জ্যাংজু ইউনিভার্সিটি কিন্তু ফিজিক্যাল একটা এক্সাম হবে, হাতে লিখে এক্সাম দিতে হবে, কোশ্চেন পেপার পাঠিয়ে দিবে ইউনিভার্সিটি থেকে, এবং একটা ইন্টারভিউ হবে। আর নেক্সট ইয়ার থেকে মেবি একটা এন্ট্রান্স এক্সাম আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি কেউ মার্চে ঢুকে যায়, যেমন মার্চে ঢুকার ওয়ে রয়েছে ন্যানথং ইউনিভার্সিটিতে, ফাউন্ডেশনে যদি ঢুকে যায় তাহলে তাকে আর এন্ট্রান্স এক্সাম দিতে হবে না। যেমন জ্যাংজু ইউনিভার্সিটি সেম, যদি ফ্রি ইঞ্জিনিয়ারিং বা ফ্রি মেডিকেলে ঢুকে যায় মার্চে, তাহলে তাকে নতুন করে এক্সাম দিয়ে অ্যাডমিশন নিতে হবে না, সে এক্সাম পেয়ে যাবে, অ্যাডমিশন পেয়ে যাবে। তো এটা একটা সুবিধা, মার্চে যারা এখনো সুযোগ আছে মার্চে চাইলে জয়েন করতে পারে। আর সাথে সাথে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের আজকের লাইভ দেখে যারা আগামীকালকের মধ্যে আমাদের এয়ার এডুকেশনে এসে ফাইল ওপেন করবেন এমবিবিএস এর জন্য, তাদের জন্য এয়ার এডুকেশনের পক্ষ থেকে এয়ার টিকিট সম্পূর্ণ ফ্রি থাকবে। আপনারা খুব দ্রুত যোগাযোগ করে আপনাদের এয়ার টিকিটটা কনফার্ম করে নেবেন। তো এটা পাবেন হচ্ছে প্রথম 10 জনের মধ্যে থাকার জন্য ট্রাই করবেন। আমরা অনেকগুলো নক পেয়েছি এখন পর্যন্ত ইনশাল্লাহ। তো যদি কারো ইচ্ছা থাকে খুব দ্রুত এয়ার এডুকেশনের সাথে যোগাযোগ করবেন এবং অফিস ভিজিট করবেন। তো আমরা আবার নেক্সট কোশ্চেনে চলে আসি, পিয়ার শেখের কাছে আসি। তো স্টুডেন্টদেরকে বলার মতো কিছু আছে যে স্টুডেন্টদের নর্মালি একটু হেজিটেশন থাকে, তারপরে আবার বনশ্রী তো চলে গেছে, তাহলে তার থেকে একটু শুনতে পারতাম, স্পেশালি যারা ফ্যামিলি মেম্বার রয়েছে বা যারা গার্ডিয়ান রয়েছে, তারা চিন্তা ভাবনা করে আমার একজন মেয়েকে আমি যে চায়নাতে পাঠাচ্ছি এটা কতটুকু নিরাপদ। যেহেতু আমাদের অনেকগুলো স্টুডেন্ট আছে, এটা পাঠানো যায় কিনা, একজন মেয়ে মানুষ একা কিভাবে থাকবে, কিভাবে কি করবে, কোনো প্রবলেম হবে কিনা। তো এই দিক থেকে অভিভাবকদেরকে বলার জন্য কিছু আছে পিয়ার শেখের কাছে? অবশ্যই ভাই, এখানে হেজিটেশনের কিছু নাই, বা চায়না পুরোপুরি সেফ। আমার ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করেন, আমাদের ক্লাসে ছেলে থেকে কিন্তু মেয়েদের সংখ্যাই বেশি, এবং এখানে আপনি মরক্কো, ইরানি, পাকিস্তান, আফ্রিকা, বাংলাদেশ আছে, তারপর আছে শ্রীলঙ্কা আছে, ইন্ডিয়া আছে, অনেক কান্ট্রি থেকে আসতেছে মেয়েরা, আসতেছে ছেলেরা আসতেছে, এখানে পুরোপুরি সেফ। এখানে ভয়ের কিছু নাই। অনেকে ভয় পায় যে মেয়েরা যাচ্ছে বাংলাদেশের মতো, বাংলাদেশেও আহ, এখানে পরিবেশ অনেক ভালো, আপনারা এখানে আসতে পারেন, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই। এবং এই জায়গায় আপনি হিজাব পড়তে পারবেন, অনেকে দেখি বোরকা পরে, কোনো সমস্যা না, আপনি যেভাবে ইচ্ছা চলাচল করতে পারেন, এখানে পুরোপুরি সেফ, এবং মেয়েদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই।
আমার মনে হয় গার্ডিয়ান যারা টেনশন করে, এখানে টেনশন করার কোনো কারণ নেই। নির্দ্বিধায় এই জায়গায় আসতে পারে যে কেউ। মেহেদির ওইদিকে কেমন, ঠিক সেম এরকমই? আমাদের এইখানেও সেম এরকমই। এখানে আমি দেখি না কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাইরে গেলে, বা এখানে চাইনিজরাও যদি কখনো কখনো ঝগড়া করে, তো এরকম কোনো দেখি না যে তারা সিরিয়াস কোনো ঝগড়া করতেছে বা কোনো ধরনের আহ এখানে লাইফ রিস্কটা নাই আর কি। বাংলাদেশে যেরকম থাকে যে রাস্তা দিয়ে হাইটে গেলে রাত একটা না দুইটা কেউ কিডন্যাপ, হাইজ্যাক বা এরকম ধরনের কোনো সমস্যা নেই। আমি যদি আমার ফোনটা রাস্তায় ফেলায় আসি, এক সপ্তাহ পরে গেলে আমার ফোনটা ওই রাস্তা থেকে আরো পাশে একটা সেফ জোনে পাওয়া যাবে, বা এখান থেকে ফোনটা নিয়ে তারা করে পুলিশ স্টেশনে জমা দিয়ে দেয় এবং পুলিশ সেটা যথাযথ প্রমাণ দিলে আমাদেরকে ব্যাগ দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, এটা তো অনেক ভালো। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে, স্পেশালি আমাদের বাংলাদেশ থেকে যে কোনো স্টুডেন্ট বাইরের কান্ট্রিতে, স্পেশালি চায়নাতে যেতে চাইলে বলে যে ভাইয়া আমার তো ফ্যামিলিরই ভালো না, আমি জব টপ করে আমার টিউশন ফি, তারপর খাওয়ার খরচ টরচ, এগুলো থাকার খরচ টরচ চালাইতে পারবো কিনা, ভাই এটা যদি না হয় তাহলে কেমনে হবে, আমি এই পরিস্থিতিতে এসে যদি ফ্যামিলি থেকে সাপোর্ট নিই, বাংলাদেশ থেকে সাপোর্ট নিই, এটা তো সম্ভব না। এখন এই পরিস্থিতি তো তোমাদের তো লাগে নাই, কিন্তু এমনিতে কি এটা সম্ভব কোনো জব টপ করে কিছু করে বা আউটপুট কোনো ইনকাম বের করার? পিয়াস কি কোনো ইনকাম করতেছো টুকটাক কোনোভাবে? ভাইয়া, প্রথম কথা হচ্ছে যে এখানে জব করার কোনো সুযোগ নাই, তবে ইনকাম করার অনেক সুযোগ আছে যদি আপনি চান। সেক্ষেত্রে আপনি এখানে বিজনেস করতে পারেন, কারণ জানেন যে সারা বিশ্বে কিন্তু চায়না থেকে বিভিন্ন প্রোডাক্ট সোর্স করে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই জায়গায় বিজনেস করতে পারেন, দেশে প্রোডাক্ট পাঠাইতে পারেন, বা অন্য কোনো দেশে আপনি প্রোডাক্ট পাঠাইতে পারেন, সেভাবে ইনকাম করতে পারেন। আর তারপরে আরো ইনকামের সোর্স আছে। তারপর হচ্ছে যে আপনি অনেকেই মানে পড়াশোনা বা টাকা নিয়ে অনেক টেনশন করে। প্রথমত হচ্ছে ভাইয়া, বিদেশে যদি কেউ পড়তে আসতে চায়, ফিক্সড বাজেট নিয়ে আসলে হয় না, কারণ দেশের ডলার রেট ওঠানামা করে, দেশের অর্থনীতির সাথে বিদেশের অর্থনীতি ওঠানামা করে। চায়না অনেক বড় দেশ, অর্থনীতি অনেক স্ট্রং। সেক্ষেত্রে এই জায়গা থেকে বাংলাদেশের যেহেতু ছোট দেশ, অর্থনীতি ঠিক থাকে না, সেক্ষেত্রে ডলার রেট কম বেশি হওয়ার কারণে টিউশন ফি কখনো বাড়ে কখনো কমে। এবং ইনকামের অনেক সুযোগ আছে যদি সে করতে চায় বিজনেস ছাড়াও। আহ, তবে বা এমডি বা পিএইচডি যারা করতে আসে, এরা হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে টাকা পায়, সেক্ষেত্রে এদের জব করার প্রয়োজন হয় না। আর আমার ইউনিভার্সিটিতে যদি এমবিবিএস এ কেউ আসে, সে যদি একটু পড়ালেখা করে, সে 15,000 আরএমবি স্কলারশিপ পাচ্ছে, যেটা অলমোস্ট 3 লাখ টাকা, 3 লাখ টাকার মতো। তো পড়াশোনা যদি করে স্কলারশিপ পাওয়া যায়, টাকা না লাগে, বাড়ি থেকে আনা না লাগে, সেক্ষেত্রে আমার মনে হয় জব থেকে পড়াশোনা করাটাই ভালো। আর এমবিবিএস আসলে শেখার কোনো শেষ নেই, অনেক কিছু আছে পড়ার, অনেক অনেক কিছু আছে। জবের দিক মনোযোগ না দিয়ে আমার মনে হয় পড়ালেখার দিকে ফোকাস করাই ভালো সিদ্ধান্ত। আর মেহেদী হাসানের কোনো আমাদের ইউনিভার্সিটিতে ইনকাম আছে নাকি? যদি সে জবের দিকে ফোকাস দিয়ে যে টাকা ইনকাম করবে তার থেকে বেশি সে স্কলারশিপে ইনকাম করতে পারবে, যেটা হচ্ছে ফ্যামিলিকে একটা সাপোর্ট দিতে পারবে। আমার এখানে যে গভর্নমেন্ট স্কলারশিপ আছে, যেটাকে জেংশু প্রভিন্সিয়াল স্কলারশিপ বলা হয়, যেটা 18,000 টাকা প্লাস। এটার সাথে সাথে তার যদি রেজাল্ট তো ভালো থাকার কারণে এটা পাবে। ইউনিভার্সিটি থেকেও সে সিঙ্গেল স্কলারশিপ পাবে 5,000 আরএমপি, যেটা 18,000 প্লাস 5,000 যোগ করলে তারপর সিঙ্গেল স্কলারশিপ, টোটাল এই তিনটে স্কলারশিপই সে পেয়ে যাবে ইজিলি যদি ভালো মতো পড়ালেখা করে। আর এই তিনটে স্কলারশিপ পেলে বাসা থেকে তার অল্প টাকা নিলেই ঠিক হয়ে যাচ্ছে। বাহ, এটা তো খুবই ভালো। তাহলে মানে জবের যে সময়টা, যে ইয়েটা, এটা পড়াশোনায় কাজে লাগাইলে ইনকাম করার সুযোগ আছে। আচ্ছা, যাই হোক। জি জি ভাই। তো এরপরে আমরা চলে আসবো আরেকটা কোশ্চেনে। কোশ্চেনটা আমি মনে মনে চিন্তা করছি, আবার ভুলে গেছি। তো পিয়াসের কি এমনি কোনো আর কোশ্চেন আছে স্টুডেন্ট হিসেবে? থাকলে বলো, স্টুডেন্ট আমার কাছে হিসাবে মনে আসলে মোটামুটি। প্রশ্ন নাই, যেহেতু অনেক বছরই আসছি এই জায়গায়। তো মোটামুটি সবকিছুই জানি, সবকিছুই আহ, আচ্ছা, এমনিতে কি মনে তবে হয় এই চায়নাতে এমবিবিএস করে কিছু করতে পারবা লাইফে? মনে হয় অবশ্যই চায়নার অবশ্যই পড়াশোনা কি, অবশ্যই। এগুলা মানুষ যেভাবে যদি বলে আর কি। শোনেন, এখানে পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপর। আপনার ইউনিভার্সিটি সব ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছে, আপনারা সব ধরনের মানে সব হেল্প করতেছে। আপনি যদি কিছু নলেজ নিতে না চান, আপনারা আসলে জোর করে কেউ দিতে পারবেন না। আপনি যদি পড়াশোনা করেন, আপনি যদি সব ফ্যাসিলিটি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ভালো কিছু অবশ্যই করতে পারেন। তবে আপনি যদি পড়াশোনা না করেন, আপনি যদি কোনো ফ্যাসিলিটিস না নেন, সেক্ষেত্রে ইউনিভার্সিটি আপনার কি করতে পারে, আপনার ডিপেন্ড করে আপনার স্কুল কতটা, আপনার শেখার আগ্রহ কতটা। আপনি শিখতে পারলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। এই জায়গা থেকে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ইউরোপে মুভ করে, বাংলাদেশে যে বিএমডিসি লাইসেন্স এক্সাম দিয়ে অনেক বড় বড় ভালো ভালো পজিশনে আছে। তো আবার অনেকে আছে যে
পড়াশোনা করে নাই তারা জোরে পড়ছে। বুঝতে তো এটার সিদ্ধান্ত হচ্ছে যে সম্পূর্ণ আপনার, আপনি কিভাবে আসলে আপনার লাইফটা সেট করতে চান, আপনার আগ্রহ কতটা, আপনি কতটা চেষ্টা করতেছেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তবে হ্যাঁ, এখানে ফ্যাসিলিটিস আছে, পড়াশোনার ভালো সুযোগ আছে, সবকিছুই আছে। আপনি যদি চান আপনি ভালো কিছু অবশ্যই করতে পারবেন। আমার ইচ্ছা অবশ্যই ভালো কিছু করার, আমার ফ্যামিলির একটা স্বপ্ন নিয়ে এই জায়গায় আসছি, আমার বাপ মার স্বপ্ন আছে, আমার ভাইয়ের বোনের স্বপ্ন আছে। তো আমি আশা করি ইনশাল্লাহ আমি ভালো কিছু করে দেশে যে আমি ভালো কিছু করতে পারবো। ইনশাআল্লাহ। মেয়েদের কি ওরকম কোনো কিছু মনে হয় আসলে কিছু করতে পারবা, কি মনে হয়? ইনশাআল্লাহ করতে পারবো। আমাদের প্রিভিয়াস যারা সিনিয়র ভাইরা আছে তারা বাংলাদেশে যে বিএমটিসি ক্লিয়ার করে তারা প্র্যাকটিস করতেছে, এবং আমাদের ইউনিভার্সিটির পড়ালেখার মানটা অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। কারণ আমাদের সিনিয়রদের দিক তাকালে তারা ম্যাক্সিমামই হচ্ছে বিএমডিসির সার্টিফিকেটটা ক্লিয়ার করা, বাংলাদেশে যে ইজিলি পাস করছে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে সেক্ষেত্রে আমিও পাস করব, পাস করে আল্লাহ যেন মানুষকে সেবা করার তৌফিক দান করেন, এটাই আল্লাহ চাবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেদী এবং পিয়াস শেখের আশা, মনের আশা আল্লাহ পূরণ করে দেয়, এবং যারা চায়নাতে আছে তাদের মনের আশা পূরণ করে দেয় ইনশাল্লাহ আল্লাহ, ভাইয়া এবং দোয়া যারা করেন। শুধু সামনে আমি আর যাবে মেহেদী না, যারা তাদের মনের আশা পূরণ করে দেয় আল্লাহ। আসলে অবশ্যই শুধু আমি আর মেহেদী না, যারা চায়নাতে পড়াশোনা করতে আসছে, আমার মনে হয় ম্যাক্সিমামের একটাই স্বপ্ন। আসলে সবাই স্বপ্ন নিয়ে আসে, ফ্যামিলির অনেক আশা থাকে, সবাই যায় বিএমডিসি ক্লিয়ার করে অনেক ভালো পজিশনে যাক, মানুষের সেবা করুক, দেশের সেবা করুক। আমি এটাই চাই, সবারই মনের আশা পূরণ হোক। আল্লাহুম্মা আমিন। তো মেহেদী, আর কোনো কোশ্চেন আছে? স্টুডেন্টরা, তুমি যখন স্টুডেন্ট ছিলে তখন আরো কোশ্চেন এরকম কিছু আছে? কোনো আমার প্রশ্ন যায়? কোশ্চেনে বলছি, অ্যান্সারে বলছি, শুরু থেকে আসতে গেলে সিকিউরিটি আশা করি সিস্টেম নিয়ে, খাবার নিয়ে, তারপর এখানে মুসলমানদের প্রতি কোনো অত্যাচার করা হয় কিনা, এরকম অনেক ধরনের কোশ্চিন আমি নিজেও করেছি এবং আইসে এগুলোর অ্যান্সার পাইছি। আলহামদুলিল্লাহ, আচ্ছা। জানা যেরকম ভাবছিলাম তেমন না, আমার ভাবনার বাইরে। তো আমরা অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি চলে আসছি। আমরা কিছু কোশ্চেনও পেয়েছি, আরো অল্প কিছু কোশ্চেন মেবি আছে, কমেন্ট আর 2-3টা আছে, আমরা একটু তুলে দেখি কি অবস্থা, এর কি বলতে চায়। মেনশন ভাই আবার লিখেছে, ভাইয়া আমার তো 2022-এ এসএসসি তে জিপিএ 5 পেয়েছি, তো আমি ডিপ্লোমা কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো মার্চ সেশনে? হ্যাঁ পারবা, মার্চ সেশনে টিউশন হোস্টেল ফ্রি কয়েকটা ইউনিভার্সিটি আছে, এগুলোতে ডিরেক্ট মেজরে ঢুকে যেতে পারবো। ফৌজিয়া আলভি আশা আমাদের সাথে রয়েছে, তারপর রয়েছে কিয়াম ইসমিদুর রহমান লিখেছে, ভাইয়া চায়নাতে স্টাডি করতে যেতে বাংলাদেশের কস্ট কেমন লাগে চায়না যাওয়ার পর্যন্ত? চায়না যাওয়া পর্যন্ত মোটামুটি সবকিছু মিলাই, আর টিকিট অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ভিসা যা আছে সবকিছু মিলাই 1,80,000 বা 90,000-এর মধ্যে হয়ে যাবে। আর এয়ার এডুকেশন থেকে এয়ার টিকিট পেয়ে যাচ্ছে যদি এমবিবিএস এর জন্য অ্যাপ্লিকেশন করা আগামীকালকে, তাহলে মোটামুটি এখানে অন্তত তোমার 30-35,000 টাকা কমে যাবে। এটাই তো, আমাদের আর কোনো কমেন্ট নেই এই পর্যন্ত মোটামুটি। তো আরেকটা আমরা ভাই, বলো। অনেকে মনে করে চায়না এসে কি তারা খেলাধুলার সুযোগ সুবিধা পাবে কিনা। বাংলাদেশের তুলনায় চায়নার সকল ইউনিভার্সিটিতেই খেলাধুলার জন্য একটা নয় একাধিক গ্রাউন্ড থাকে, সে সকল ধরনের খেলাধুলাই করতে পারে। আমরা যেমন আমাদের ইউনিভার্সিটিতে রিসেন্টলি আমাদের একটা টুর্নামেন্ট চলতেছে, যেটা হচ্ছে বিপিএল, বাংলাদেশে যারা আছে সবাই মিলে ক্রিকেট খেলতেছি। এখানে ফুটবল গ্রাউন্ড আছে, ফুটবল গ্রাউন্ডে আমাদের সুজু মেডিকেলে বাংলাদেশিদের একটা টিম আছে। ব্যাডমিন্টন খেলতে পারি, টেবিল টেনিস খেলতে পারি, বাস্কেটবল খেলতে পারি, সকল ধরনেরই খেলাধুলার সুযোগ সুবিধা আছে, এবং এটা চায়নার প্রত্যেকটি ইউনিভার্সিটিতেই আছে। আমি একটু পিয়াস শেখ কিছু বলতে যাচ্ছে। সেটা হচ্ছে যে খেলাধুলার সুযোগ সুবিধা অবশ্যই বাংলাদেশ থেকে এই জায়গায় অনেক বেশি। এই জায়গায় ইনডোর কোর্ট বলেন বা স্টেডিয়াম বলেন, প্লেগ্রাউন্ড বলেন, সবই আছে। কিছুদিন আগে আমার ইউনিভার্সিটিতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে, এবং আমি এবং আমার আর এক বাংলাদেশি ক্লাসমেট আবরার, আমরা দুইজনে হচ্ছে যে মিস ডাবলে নাম দিয়েছিলাম ব্যাডমিন্টনে। আমরা কিন্তু আমাদের ক্লাস থেকে চ্যাম্পিয়ন হয়ে এবং পুরো হোল ইউনিভার্সিটির সাথে আমরা ফাইট করে খেলছি। আমাদের ক্লাসে আমাদের মানে ক্লাস বলতে আমাদের ইয়ারে 2000 আমাদের যে ব্যাচ আছে, ব্যাচের মধ্যে আমরা ছিলাম হচ্ছে চ্যাম্পিয়ন। আমরা চ্যাম্পিয়ন হয়ে এবং পুরো ইউনিভার্সিটি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের সাথে খেলছি। তো ভালো কিছুই হয়েছে, আশা করি সামনে আর ভালো করতে পারবো। আচ্ছা, এখানে আমরা আরেকটা কোশ্চেন পেয়েছি। কে এম স্মৃতি রহমান লিখেছেন, ভাইয়া আমি 2020-এ এসএসসি দিচ্ছি,
2023-এ এইচএসসি দিছি, আমার ইয়ার গ্যাপ হয়েছে, কোনো প্রবলেম হবে কি? আচ্ছা, এই কোশ্চেনটা আমি ঘুরাই করি একটু, পিয়াস শেখের কাছে বলি। চায়নাতে এমবিবিএস এর জন্য স্টাডি গ্যাপ কোনো প্রবলেম হবে কিনা, বা কত স্টাডি গ্যাপ পর্যন্ত অ্যাকসেপ্ট করবে? এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাইতে চান এবং কেমন স্কলারশিপ মানে কেমন ইউনিভার্সিটিতে যাইতে চান তার উপর ডিপেন্ড করে। তবে সাধারণত চায়নাতে 1 বছর 2 বছর বা 3 বছর এই এই ইয়ার গ্যাপে সমস্যা হয় না। তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে হয়, তবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই সমস্যা নাই। 1 বছর 2 বছর 3 বছর এমনকি 4 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে। সেক্ষেত্রে আমার মনে হয় আপনি আসতে পারেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি মেহেদির কাছে যাব হচ্ছে ইন্টার্নশিপ কেমন হয়, এমবিবিএস শেষে ইন্টার্নশিপ গুলো কেমন হয়, কেমন হসপিটাল পাওয়া যায়, কিভাবে কি করে, এটার কোনো আইডিয়া দিতে পারবে আমাদের স্টুডেন্টকে? আমাদের ইন্টার্নশিপটা এমন ভাবে হয়, যখন টিচার এক্সাম শেষ হয়ে যাবে, লাস্টে আমাদেরকে ইন্টার্নশিপের জন্য আলাদা হসপিটালে ফেস স্ক্যান করে দিবে, যেখানে আমাদের সকাল 8টার পূর্বে ফেস স্ক্যানটা দিতে হবে। কখন কখন শুরু হবে ইন্টার্নশিপটা, কয় সেমিস্টার পরে বা কত ইয়ার পরে? এটা সিক্স সিক্স ইয়ারে পুরোটা সেমিস্টার, 2টা সেমিস্টার আমাদেরকে ইন্টার্নশিপ করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে পঞ্চম সেমিস্টার পর্যন্ত সবগুলা থিওরিতে চলে যাবে, আর 10ম সেমিস্টার পর্যন্ত ভাইয়া, প্রতি বছরে 2টা করে সেমিস্টার। 5th ইয়ার পর্যন্ত হচ্ছে যে একাডেমিক পড়াশোনা, এরপরে 1 বছর হচ্ছে ইন্টার্নশিপ। আর ইন্টার্নশিপের ব্যাপারে যদি বলি, চায়নার হসপিটাল এবং ট্রিটমেন্ট অনেক উন্নত। সো আপনি অনেক কিছু শেখার সুযোগ আছে, আপনার অনেক ধরনের মানুষের সাথে কথা বলার সুযোগ আছে, এখানে অনেক বড় বড় প্রফেসর আছে, তো আপনি তাদের সাথে কাজ করতে পারবেন। আপনি যদি চান এখানে শেখার অনেক সুযোগ আছে, আপনি শিখতে পারবেন। এবং হসপিটালগুলো অনেক বড়, আপনি জানেন বিশ্বের সবচেয়ে বড় হসপিটাল জিয়াং ইউনিভার্সিটিতে। তো চায়নাতে বেশিরভাগ হসপিটালই কিন্তু অনেক বড় বড় ওই জায়গার, শেখার অনেক সুযোগ সুযোগ আছে। আপনি যদি শিখতে চান অবশ্যই শিখতে পারবেন। একটা জিনিস, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কখনো নাইট ডিউটি দেয় না, তাদেরকে ডে শিফটে ক্লিয়ার করে দেয়। আচ্ছা আচ্ছা, এটা তো ভালো মোটামুটি। আচ্ছা, আর একটা কোশ্চেন আমার কাছে রয়েছে, এমবিবিএস এর জন্য চায়নাতে অ্যাপ্লিকেশন করার পারফেক্ট সময় কখন? এখন যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে তাহলে সে পাবে হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রাম, এবং সেপ্টেম্বর থেকে তার মেইন ইনটেক শুরু হবে। তো অ্যাকচুয়ালি সরি, যদি ফাউন্ডেশন প্রোগ্রামে যায় এটা কতটুকু জরুরি বা ভালো হবে কিনা, পিয়াস এর কাছে আমি কোশ্চেনটা রাখছি। হুম। ভাইয়া এটা আমার, আপনি যে কোনো সময় আসতে পারেন, আপনি সেপ্টেম্বরে আসতে পারেন, মার্চেও আসতে পারেন। তবে যদি মার্চে আসেন ফাউন্ডেশন কোর্সে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এই জায়গায় আসলে নতুন একটা পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য কিছুদিন সময় পাবেন। আপনার এই জায়গায় আপনি জানেন যে চায়না থেকে এমবিবিএস সার্টিফিকেট নেওয়ার জন্য এইচএসকে 4 কমপ্লিট করতে হয়। সেক্ষেত্রে আপনার যারা ফাউন্ডেশন কোর্সে আসে তাদের কিন্তু এইচএসকে 1 এবং 2 কমপ্লিট মানে ফাউন্ডেশন কোর্সে করায়। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আগে থেকে চাইনিজে আপনার দক্ষতা ভালো থাকবে। সেক্ষেত্রে আপনি কোনো সমস্যা ছাড়া আপনি চাইনিজ অনেক ভালো বলতে পারবেন, আপনি আশেপাশের মানুষজনকে চিনতে পারবেন, পরিবেশ চিনতে পারবেন। আপনি মার্চে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যারা সেপ্টেম্বরে আসতে চায় যে না আমি আগে যাব না, উম, সেপ্টেম্বরে যাব, সেক্ষেত্রে আপনি সেপ্টেম্বরে আসতে পারেন, সেপ্টেম্বরে ডিরেক্ট মেজরে ঢুকতে পারবেন। তবে চায়নাতে যারা মার্চে আসে তারাও আসতে পারে, কারণ এখানে চাইনিজ শেখার একটা সুযোগ থাকে, মানুষজনের সাথে মেশার সুযোগ থাকে, আপনি কোন পরিবেশে যাচ্ছেন আশেপাশের দেখার সুযোগ থাকে। এবং আমার মনে হয় আপনি মার্চেও যে আসতে চাই সে আসতে পারে, সেপ্টেম্বরে আসলেও আসতে পারে, দুটোই ভালো অপশন যে আসলে যখন চয়েস করে। তো মার্চে আসাই আমার কাছে বেটার মনে হয়, কারণ হচ্ছে যে তারা শেখার সুযোগ বেশি। আর যারা সেপ্টেম্বরে আসে অবশ্যই আসতে পারে, অবশ্যই সেপ্টেম্বরে আসবে ডিরেক্ট মেজরে। সেক্ষেত্রে খরচও কিছুটা কম হয়, কারণ মার্চে কিছুটা পে করা লাগে, সে পেটা সেপ্টেম্বরে যারা আসে তাদেরকে পে করা লাগে না। মেয়েদের ক্ষেত্রে আর কেমন একটা মনে জিনিস হয়? হুম হুম। আর একটা জিনিস, বাংলাদেশ থেকে যারা চায়না পড়তে আসে, অনেকে ভাবে যে চায়না পড়া অবস্থায় বাংলাদেশে আমি যাইতে পারবো কিনা। বছরে 2বার সে বাংলাদেশে যাইতে পারবে, একটা হচ্ছে সামার ভ্যাকেশন, একটা হচ্ছে উইন্টার ভ্যাকেশন। সামার ভ্যাকেশনের ছুটিটা একটু বেশি থাকে, যেটা হচ্ছে 50 দিন প্লাস। আর উইন্টার ভ্যাকেশনের ছুটিটা থাকে 40 দিন প্লাস, একটু কম থাকে। এক একটা ইউনিভার্সিটির এক এক ধরনের, যার কারণে আমি 40 এবং 50 দিন প্লাস বললাম। যেমন আমি লাস্ট উইন্টার ভ্যাকেশন কাটায় আসছি 48 দিন, এবং আমাদের সামার ভ্যাকেশনটা মোটামুটি 58 বা 59 দিন এরকম থাকে। তো যে কেউ চাইলে বাংলাদেশে এই ভ্যাকেশনটা কাটায় আসতে পারবে। আচ্ছা, মেহেদির কাছে কেমন মনে হয় এমবিবিএস এর জন্য অ্যাপ্লিকেশন করার পারফেক্ট টাইম কখন? মার্চে গেলে কেমন হবে ফাউন্ডেশন প্রোগ্রামে, নাকি ডিরেক্ট সেপ্টেম্বরে গেলে ভালো হবে?
আহ যেহেতু সে চায়না আসবে, সে যদি চায়না আসলে আমাদেরকে একটা জিনিস, চায়নার মানুষের সাথে কমিউনিকেশন করতে গেলে আমাদেরকে চাইনিজ জানতে হয়, এবং চাইনিজ জানলে ইউনিভার্সিটি থেকে আলাদা এক্সট্রা স্কলারশিপও পাওয়া যায়। সেই ক্ষেত্রে যদি সে মার্চে আসে, মার্চে এসে ফাউন্ডেশন প্রোগ্রাম করলে চাইনিজ ভাষাটাকে আয়ত্ত করতে পারলে একটা ভালো হয়। আর যদি সেপ্টেম্বর এন্ড থেকে আসে, সেই ক্ষেত্রে সে চাইনিজটা শেখার জন্য একটা পর্যাপ্ত পরিমাণ টাইম পাবে না। তার সরাসরি ক্লাস শুরু হবে, ক্লাস থেকেই তার চাইনিজটা শিখতে হবে। আচ্ছা, Okay, আমরা মোটামুটি 1 ঘন্টা 5 মিনিট পার করে ফেলছি অলরেডি। আমরা শেষের দিকে মোটামুটি আমাদের আজকে 2-3 জন স্পেশাল গেস্ট আমরা পেয়েছি। বনশ্রী আপু তার এক্সাম ছিল মেবি, এই জন্য অনেক কুইকলি লিভ নিয়েছেন। তো এখানে পিয়াস শেখ রয়েছেন এবং মেহেদি হাসান রয়েছেন, তাদের কাজ রেখে পড়াশোনা রেখে আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদের স্টুডেন্টদেরকে সময় দিচ্ছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ছোট্ট করে পিয়াসের থেকে একটু অনুমতি নিব, কেমন লাগছে আমাদের এই লাইভ, এবং নেক্সট লাইভে আমরা তাকে আবার দেখতে চাই এরকম। হুম। কেমন লাগছে আমার এই লাইভে? খুবই ভালো লাগছে, এবং ধন্যবাদ এর এডুকেশনটা আমার এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। স্টুডেন্টদের সাথে আসলে অনেক কথা বলা, বা স্টুডেন্টদের মনে যে প্রশ্নগুলো থাকে সেগুলো দেখছি বা শুনতেছি। তো আমি অবশ্যই পরবর্তীতে আবার জয়েন করতে চাই লাইভে, এবং স্টুডেন্টের কোনো প্রশ্ন থাকলে আমি সেগুলো নিয়ে আমি উত্তর দিতে চাই। কারণ তারা আমার ভাই বোন, এবং ভবিষ্যতে চায়না আসবে, তাদের মনে কি প্রশ্ন আছে এবং সেফ কি সেফ না। আমি যেহেতু চায়নাতে আসি, তো আমি এগুলো অনেক ভালো বলতে পারবো অন্যদের থেকে, কারণ আমি অলরেডি চায়নাতে আসি, এমবিবিএস পড়তেছি। তো আমি অবশ্যই আবার জয়েন করতে চাই। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তীতে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মেহেদী হাসানের থেকে একটু অনুভূতি নিব। জি, অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। যেহেতু অনেক দিন পর আমি এয়ার এডুকেশনের সাথে একটা সময় কাটাতে পারছি, এবং এয়ার এডুকেশন থেকে যে চায়না আসার যে গল্পটা, এটা সবাইকে জানাতে পারছি। এবং চায়না যারা নতুন আসবে তাদের কোন ধরনের প্রশ্ন থাকতে পারে, যারা আমাদের ছোট ভাই বোন আছে তারা চায়না নির্দ্বিধায় আসতে পারে, এবং চায়না তাদের জন্য বেস্ট হবে। অসংখ্য ধন্যবাদ এয়ার এডুকেশন আমাকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য, এবং আমার সাথে এয়ার এডুকেশনের সাথে আমার যে ভর্তির জার্নিটা ছিল এটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি দুইজনকে আবারও। তো আমরা মোটামুটি শেষের দিকে শেষ করে দিচ্ছি ইয়ার এডুকেশন এমবিবিএস ইন চায়না নিয়ে আজকে যে লাইভটা করেছে। আশা করি এখানে পিয়াস শেখ এবং মেহেদী হাসান এবং বনশ্রী আপু যে আনসার গুলো দিয়েছেন, আশা করছি যে কোনো কোশ্চেন বাদ নেই। একজন স্টুডেন্ট এমবিবিএস এ আসার জন্য যদি তার মনে কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো অভিভাবকের কোনো কিছু জানার থাকে, তো আমাদের লাইভটা ইউটিউবেও থাকবে, আমাদের ফেসবুক পেজেও থাকবে। আপনারা যে কোনো সময় লাইভটা দেখে নিতে পারেন রিপিট হবে, তাহলে এখান থেকে আপনারা যে কোনো ধরনের কোশ্চেনের আনসার পাবেন। আবারও দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি। আর এছাড়াও যদি স্পেশালি কোনো ইনকোয়ারির প্রয়োজন হয়, ইয়ার এডুকেশনের ঢাকা অফিসে, চট্টগ্রাম অফিসে যোগাযোগ করতে পারেন। সরাসরি পিয়াসকে, মেহেদিকে এবং বনশ্রী আপুকে মেসেজ দিতে পারেন, কথা বলতে পারবেন। আমরা লাইভের কমেন্ট বক্সে তাদের কন্ট্যাক্ট গুলো দিয়ে দিব। তো মোটামুটি আশা করছি আজকের এই লাইভের মাধ্যমে একটা প্যাকেজ পেয়েছেন স্টাডি এমবিবিএস ইন চায়না নিয়ে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং এয়ার এডুকেশনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো লাইভ এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ধন্যবাদ লাইভে। সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সবাই